আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, অনেক সুস্থ আছো। তো তোমাদের সবার সামনে হচ্ছে আবারও চলে আসছি। তো দেখতেই পাচ্ছ আমাকে যে আসলে হুডি পরে আসছি, কারণ আজকে অনেক শীত পড়ছে, বুঝছো? তো অনেক ঠান্ডা, তো অনেক বাজে অবস্থা আসলে। তো যাই হোক, আসলে বেশ ঠান্ডা। তো ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা শুরু করি। তো আজকে আমরা পড়ব হলো জিনতত্ত্ব বিবর্তন। এই চ্যাপ্টারটা আজকে আমরা হলো খুব সুন্দর করে শেষ করব, অর্থাৎ প্রথম পার্টটুকু বুঝানোর পার্টটুকু আমরা ভালো মতো হচ্ছে পড়াবো। আর এর পরের যে অংশটা আছে, হ্যাঁ, এর পরের যতটুকু অংশ আছে ওইটুকু অংশ মনে করো যে আমরা একটু দ্রুত পড়ায় যাব। বিবর্তনের অংশটা আমরা একটু গল্পের মতো পড়বো, ওখান থেকে ইম্পর্টেন্ট 2-4টা হচ্ছে প্রশ্ন পড়বো। বিবর্তনের সপক্ষে 2-3টা হচ্ছে প্রমাণ, ওই জিনিসগুলো একটু দেখবো। আর হচ্ছে তোমার মানে এইগুলোই আর কি, যেখান থেকে। ওকে, তো চলো তাহলে হচ্ছে আমরা শুরু করি। ওকে, ঠিক আছে, তো চলো তাহলে হচ্ছে আমরা স্টার্ট করি। হ্যাঁ, সাউন্ড ঠিক আছে কিনা, সব কিছু ঠিক আছে কিনা আমাদেরকে একটু বলো। ওকে, আর কি বলে, ক্লাস রুটিন তো দেওয়া আছে। তো হোপফুলি তোমরা হচ্ছে কভার ফটোতে হচ্ছে ক্লাস রুটিনটা দেওয়া আছে, সো একটু দেখে নিও। কভার ফটোতে হচ্ছে ক্লাস রুটিনটা দেওয়া, হ্যাঁ। সো সহজেই হচ্ছে তোমরা দেখে নিতে পারবা। তো চলো তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, আচ্ছা, তো প্রথম কথা হচ্ছে এই যে মনে করো ব্লাড গ্রুপিং, হ্যাঁ, তাহলে আজকে আমরা হচ্ছে ব্লাড গ্রুপিং থেকে পড়ব। তো ব্লাড গ্রুপিং এর আমরা হচ্ছে একটু ইতিহাসটা হচ্ছে আগে একটু জানি। তো অষ্টাদশ শতাব্দীতে, অষ্টাদশ শতাব্দীতে হলো তোমার প্রথমে ফ্রান্সে এবং পরবর্তীতে হচ্ছে ইংল্যান্ডে হচ্ছে রক্ত আদান প্রদানের হচ্ছে একটা সিস্টেম চালু করা হয়। অর্থাৎ এর আগ পর্যন্ত এই যে অ্যাক্সিডেন্ট করলে যে কাউকে রক্ত দিতে হবে, এই কনসেপ্টটা হচ্ছে ছিল না। তো প্রথমে এটা শুরু হয়েছিল ফ্রান্সে, পরবর্তীতে হচ্ছে ইংল্যান্ডেও হচ্ছে একটা মানুষের অ্যাক্সিডেন্ট হইলে বা কোনো কারণে অপারেশনের সময় রক্ত আদান প্রদানের হচ্ছে পদ্ধতি চালু হয়। বাট প্রবলেমটা হচ্ছে তখনকার দিনে মানুষ আসলে গ্রুপ সম্পর্কে জানতো না। রক্তের যে গ্রুপ আছে, মানে যেন তেন, মানে একজনের রক্ত যে আরেকজনকে দেওয়ার ক্ষেত্রে যে বেশ কিছু কাহিনী আছে, কাহিনী বলতে হচ্ছে রক্তের গ্রুপ যে ম্যাচিং করতে হয়, ওই সম্পর্কে মানুষের কোনো আইডিয়া ছিল না, কারণ তখন কোনো রক্তের গ্রুপ আবিষ্কার হয় নাই, বুঝছো? তো ওই সময় দেখা যেত যে অনেক সময় কিছু মানুষের রক্ত আরেকজনকে দিলে সেখানে কোনো প্রতিক্রিয়া করতেছে না, সেই রোগীটা সুস্থভাবে বেঁচে উঠতেছে। আবার দেখতো যে কিছু মানুষের ক্ষেত্রে রক্ত দেওয়ার একটু পরই সে মারা যাচ্ছে। তো তখন থেকে মানুষ আস্তে আস্তে বুঝতে পারলো যে তার মানে যার তার রক্ত তার কাছে আসলে দেওয়া যাবে না, কিছু একটা সিস্টেম থাকা দরকার। তো পরবর্তীতে এগুলো নিয়ে ব্যাপক গবেষণা করে পরবর্তীতে 1901 সালে বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনার 1901 সালে হচ্ছে প্রথম মানুষের রক্তে অ্যান্টিজেনের উপস্থিতির উপর ভিত্তি করে হচ্ছে মানুষের রক্তের হচ্ছে ক্লাসিফিকেশন করেন। ঠিক আছে, তাহলে কোন বিজ্ঞানী? 1901 সালে। মানে এর আগ পর্যন্ত বুঝতেছো র্যান্ডমলি রক্ত দিত, মনে করো তোমার শরীর থেকে রক্ত নিয়ে আরেকজনের দিচ্ছে, কোনো ম্যাচিং ট্যাচিং কিছুই করতো না, কারণ তখন রক্তের গ্রুপই জানতো না মানুষ। তো এই ক্ষেত্রে ভাগ্যক্রমে যদি রক্তের গ্রুপ মিলে যাইতো, ওই মানুষটা বেঁচে যাইতো। আর যদি কোনো কারণে রক্তের গ্রুপ না মিলতো, ওই মানুষটা মারা যাইতো। তো এটা নিয়ে পরবর্তীতে অনেক গবেষণা করে 1901 সালে বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনার, কোন বিজ্ঞানী? কার্ল ল্যান্ডস্টেইনার 1901 সালে মানুষের হচ্ছে রক্তের গ্রুপ হচ্ছে আবিষ্কার করেন। ঠিক আছে, তাহলে নামটা একটু লিখলাম, এগুলো বইয়ে আছে, হ্যাঁ, মুখস্থ করে ফেলতে পারো। কার্ল ল্যান্ডস্টেইনার। তাহলে কার্ল ল্যান্ডস্টেইনার 1901 সালে তখন কি করেন? 1901 সালে হচ্ছে মানুষের রক্তের গ্রুপ হচ্ছে আবিষ্কার করেন। আচ্ছা, এখন তিনি কিসের উপর ভিত্তি করে হচ্ছে মানুষের রক্তের গ্রুপ আবিষ্কার করেন? মানুষের লোহিত রক্তকণিকায় উপস্থিত হচ্ছে অ্যান্টিজেন এবং রক্তরস বা প্লাজমায় উপস্থিত অ্যান্টিবডির উপর ভিত্তি করে। তাহলে এখন আমাদেরকে জানতে হবে যে তিনি যে রক্তের গ্রুপ করেন 1901 সালে, সেই রক্তের গ্রুপটা দুইটা জিনিসের উপর ভিত্তি করে করছে। একটা হচ্ছে অ্যান্টিজেন এবং একটা হচ্ছে অ্যান্টিবডি। একটা হচ্ছে অ্যান্টিজেন এবং আরেকটা হচ্ছে অ্যান্টিবডি। তাহলে এই অ্যান্টিজেনটা কই থাকে? ধরো এটা হচ্ছে মানুষের লোহিত রক্তকণিকা, তাহলে এটা যদি মানুষের লোহিত রক্তকণিকা হয়, তাহলে সেই লোহিত রক্তকণিকার যে প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি
লোহিত রক্তকণিকার কি একটা ঝিল্লি আছে, একটা আবরণ আছে, তাই না? তাহলে এটা যদি একটা লোহিত রক্তকণিকা হয়, তার প্লাজমা ঝিল্লিতে বিশেষ ধরনের হচ্ছে তোমার অ্যান্টিজেন হচ্ছে উপস্থিত থাকে। তাহলে লোহিত রক্তকণিকার প্লাজমা ঝিল্লিতে অবস্থিত বিশেষ ধরনের অ্যান্টিজেন এর উপস্থিতি বা অনুপস্থিতির উপর ভিত্তি করে হচ্ছে তিনি মানুষের রক্তের গ্রুপ বা ক্লাসিফিকেশন হচ্ছে নির্ধারণ করেন। সাথে ওই মানুষটার রক্তরসে বা প্লাজমায়, ওই মানুষটার মনে করে যেটা হচ্ছে রক্তরস বা প্লাজমা, তাহলে ওই মানুষটার রক্তরস বা প্লাজমায় কোন অ্যান্টিবডি আছে তার উপর ভিত্তি করে। তাহলে কার্ল ল্যান্ডস্টেইনার এই যে মানুষের যে রক্তের গ্রুপ নির্ধারণ করেছিলেন সেটা দুটো জিনিসের উপর ভিত্তি করে। একটা হচ্ছে লোহিত রক্তকণিকার প্লাজমা মেমব্রেন বা ঝিল্লিতে উপস্থিত অ্যান্টিজেন, এবং ওই মানুষটার রক্তরস বা প্লাজমায় হচ্ছে উপস্থিত অ্যান্টিবডি, এই দুইটা জিনিসের উপর ভিত্তি করে তিনি রক্তের গ্রুপ বা ক্লাসিফিকেশন করেন। আচ্ছা, এখন আসা হচ্ছে অ্যান্টিজেন কি। অ্যান্টিজেন হচ্ছে মানুষের রক্তের লোহিত কণিকার যে প্লাজমা মেমব্রেন, সেই প্লাজমা মেমব্রেনে হচ্ছে তোমার মিউকোপলিস্যাকারাইড জাতীয় হচ্ছে তোমার কিছু পদার্থ থাকে। ঠিক আছে, মানুষের রক্তের যে আরবিসি বা লোহিত রক্তকণিকা তার প্লাজমা ঝিল্লিতে হচ্ছে কি ধরনের পদার্থ থাকে? মিউকো, আচ্ছা চলেই গেল, আচ্ছা সমস্যা নেই। এটা হচ্ছে মানুষের আরবিসি বা লোহিত রক্তকণিকা, তাহলে তার প্লাজমা ঝিল্লিতে হচ্ছে অ্যান্টিজেন থাকে। এখন সেই অ্যান্টিজেনগুলো কি ধরনের পদার্থ আমরা একটু দেখি। সেই অ্যান্টিজেনগুলো হচ্ছে মিউকোপলিস্যাকারাইড জাতীয় হচ্ছে তোমার পদার্থ। মিউকোপলিস্যাকারাইড, বলো পলিস্যাকারাইড কি বলো? পলিস্যাকারাইড হচ্ছে আসলে এক ধরনের কার্বোহাইড্রেট। পলিস্যাকারাইডটা আসছে, পলি শব্দের মানে হচ্ছে অনেক, তোমরা একটা গ্রিক শব্দ, পলি শব্দের মানে হচ্ছে অনেক, স্যাকারাইড শব্দটা আসছে স্যাকারিন, স্যাকারিন মানে হচ্ছে চিনি, বুঝছো? স্যাকারাইড শব্দটা আসছে স্যাকারিন থেকে, স্যাকারিন মানে চিনি। চিনি কি ধরনের পদার্থ? কার্বোহাইড্রেট জাতীয় পদার্থ। তার মানে পলিস্যাকারাইড হচ্ছে অনেকগুলা কার্বোহাইড্রেট, তার মানে এটা এক ধরনের মিউকোপলিস্যাকারাইড বা কার্বোহাইড্রেট জাতীয় পদার্থ বা শর্করা জাতীয় পদার্থ। ঠিক আছে, তাহলে মিউকোপলিস্যাকারাইড, স্যাকারাইড শব্দটা আসছে স্যাকারিন থেকে, এটা শব্দটা আসছে স্যাকারিন, স্যাকারিন মানে হচ্ছে তোমার চিনি, যেটা হলো এক ধরনের কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় পদার্থ। তার মানে মিউকোপলিস্যাকারাইড হচ্ছে এক ধরনের কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় পদার্থ, যেটা মানুষের লোহিত রক্তকণিকার প্লাজমা ঝিল্লিতে, মানুষের লোহিত রক্তকণিকার যে আবরণ বা যে ঝিল্লিতে সেখানে হচ্ছে অবস্থান করে। এইটাকেই বলা হয় অ্যাগ্লুটিনোজেন। এটাকে কি বলা হয়? এটাকেই বলা হয়, পরবর্তীতে নাম দেওয়া হয়েছে অ্যাগ্লুটিনোজেন। অ্যাগ্লুটিনোজেন, যেটাকে এখন বর্তমানে আমরা কি বলি? বর্তমানে এটাকে আমরা অ্যান্টিজেন বলি। তাহলে মানুষের লোহিত রক্তকণিকার প্লাজমা ঝিল্লিতে কোন অ্যান্টিজেন আছে তার উপর ভিত্তি করে হচ্ছে একটা ক্লাসিফিকেশন করা হয়েছে। ঠিক আছে, একদম ইজি। তাহলে অ্যান্টিজেন কি? এটা হচ্ছে এক ধরনের মিউকোপলিস্যাকারাইড বা শর্করা জাতীয় হচ্ছে একটা পদার্থ, এটাকে অ্যাগ্লুটিনোজেন নামেও ডাকা হয়, যেটার আমরা আরেকটু ভালো নাম হচ্ছে অ্যান্টিজেন। ঠিক আছে, এটা একটা গেল। এবার আসো হচ্ছে আরেকটা জিনিস আছে, অ্যান্টিবডিও আছে। আচ্ছা, অ্যান্টিবডি কি? অ্যান্টিবডি হচ্ছে ওই মানুষেরই রক্তে, হ্যাঁ, ওই মানুষের রক্তের মধ্যে কি আছে? আবার রক্তের মধ্যে তো শুধু লোহিত রক্তকণিকা নাই, তাই না? আরও কিছু আছে। আচ্ছা, তাহলে সেই রক্তের মধ্যে আরেকটা উপাদান হচ্ছে রক্তরস। তোমরা পড়ছো এটা, রক্তের মধ্যে আরেকটি ইম্পর্টেন্ট উপাদান হচ্ছে রক্তরস, বা এটাকে আমরা প্লাজমা বলতে পারি। তাহলে প্লাজমা বা রক্তরস। এখন ওই মানুষটার প্লাজমা বা রক্তরসে আরেক ধরনের হচ্ছে তোমার অ্যান্টিবডি থাকে। আচ্ছা, অ্যান্টিবডি কি জাতীয় পদার্থ? অ্যান্টিবডিগুলো হচ্ছে তোমার গ্লাইকোপ্রোটিন জাতীয় পদার্থ। তাহলে ওই মানুষটারই রক্তরস বা প্লাজমাতে হচ্ছে আবার গ্লাইকোপ্রোটিন জাতীয় কিছু পদার্থ থাকে। গ্লাইকোপ্রোটিন, প্রোটিন মানে তো বুঝতেছই, প্রোটিন বা আমিষ। গ্লাইকো শব্দটা আসছে গ্লুকোজ থেকে, গ্লাইকো শব্দটা আসছে গ্লুকোজ থেকে, মানে এটা একটা কার্বোহাইড্রেট। তার মানে গ্লাইকোপ্রোটিন হচ্ছে কার্বোহাইড্রেট এবং প্রোটিনের সমন্বয়ে গঠিত একটা পদার্থ। তাহলে বুঝছো, গ্লাইকো শব্দটা আসছে গ্লুকো থেকে, গ্লুকো এটা মানে এটা হচ্ছে এক ধরনের কার্বোহাইড্রেট, কার্ব, কার্ব লিখি, হ্যাঁ, আচ্ছা পুরোটাই লিখে থাক, কার্বোহাইড্রেট। এটা হচ্ছে একটা কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় পদার্থ, আর প্রোটিন তো প্রোটিন। তার মানে গ্লাইকোপ্রোটিন হচ্ছে এক ধরনের কার্বোহাইড্রেট এবং হচ্ছে প্রোটিন জাতীয় পদার্থের মিশ্রণে তৈরি গ্লাইকোপ্রোটিন। এটা মানুষের রক্তরস বা প্লাজমার মধ্যে হচ্ছে থাকে, এবং এটা হচ্ছে কিছু নির্দিষ্ট রোগ প্রতিরোধ ক্ষমতা আছে। এর কি আছে? কিছু নির্দিষ্ট হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে। এই জন্য এগুলোকে তোমার বলা হয় অ্যাগ্লুটিনিন, বা এটাকে বলা হয় অ্যান্টিবডি। অ্যান্টিবডি কি? অ্যান্টিবডি হচ্ছে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা আছে। ঠিক আছে,
তাহলে মানুষের রক্তরস বা প্লাজমায় গ্লাইকোপ্রোটিন মানে গ্লাইকো মানে গ্লুকোজ মানে কার্বোহাইড্রেট, প্রোটিন তো প্রোটিন, তাহলে কার্বোহাইড্রেট এবং প্রোটিন জাতীয় এক ধরনের পদার্থ আছে যেটা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। তো যেহেতু এগুলা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, এই জন্য এগুলাকে আমরা কি বলতে পারি? এই জন্য এগুলাকে আমরা অ্যান্টিবডি বলতে পারি। এখন তাহলে রক্তরসে বিশেষ ধরনের অ্যান্টিবডির উপস্থিতি বা অনুপস্থিতির উপর ভিত্তি করে এবং লোহিত রক্তকণিকার প্লাজমা ঝিল্লিতে হচ্ছে এই যে অ্যান্টিজেন আছে, এই দুইটা জিনিসের উপস্থিতি বা অনুপস্থিতির উপর ভিত্তি করে আমরা কি করতেছি? রক্তের গ্রুপ নির্ধারণ করতেছি। ঠিক আছে, ওকে। এখন এই যে ল্যান্ডস্টেইনার এই যে অ্যান্টিজেনগুলো আছে, তিনি অ্যান্টিজেনগুলোকে হচ্ছে একটু সম্মান দিছেন। তিনি অ্যান্টিজেনগুলোকে হচ্ছে কি দিছেন? একটু সম্মান দিছে। একটু সম্মান দিয়ে কি করছে? এই অ্যান্টিজেনগুলোকে তিনি বড় হাতের অক্ষরে প্রকাশ করছে। অর্থাৎ কয়েক ধরনের অ্যান্টিজেন থাকে, তো একটা অ্যান্টিজেনকে তিনি নাম দিছে হচ্ছেন অ্যান্টিজেন এ, একটা অ্যান্টিজেনকে তিনি নাম দিয়েছেন হচ্ছেন অ্যান্টিজেন এ, আরেকটা অ্যান্টিজেনকে তিনি নাম দিয়েছেন হচ্ছে অ্যান্টিজেন বি, বড় হাতের অক্ষর দিয়ে প্রকাশ করা হয়। তাহলে অ্যান্টিজেনকে বড় হাতের অক্ষর দিয়ে প্রকাশ করা হয়। এটা মনে রাখার টেকনিক কি? আমি মনে রাখার টেকনিকটা বলে দিই। অ্যান্টিজেন দিয়ে তুমি মনে রাখবা আন্টি জি, ওই যে পাশের বাসার আন্টি। তাহলে অ্যান্টিজেন দিয়ে মনে রাখবা আন্টি জি আন্টি বলেন, আন্টি জি। তাহলে আন্টিকে তুমি সম্মান দিচ্ছ, সম্মান দিয়ে কি করবা? বড় হাতের অক্ষরে নাম দিচ্ছ যে আন্টি এ, আন্টি বি। তাহলে আন্টি জি মানে অ্যান্টিজেন এ, অ্যান্টিজেন বি, এগুলোকে বড় হাতের অক্ষরে প্রকাশ করছে ল্যান্ডস্টেইনার। আর ল্যান্ডস্টেইনার এই যে গ্লাইকোপ্রোটিন জাতীয় পদার্থ পাওয়া গেছে রক্তরসে, যেগুলো আবার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে, এই জন্য এগুলোর অ্যান্টিবডি বলা হয়। এই অ্যান্টিবডিগুলারে তিনি নাম দিছে হচ্ছে ছোট হাতের অক্ষরে। অর্থাৎ কাউকে নাম দিছে অ্যান্টিবডি আলফা, কাউকে নাম দিছে হচ্ছে অ্যান্টিবডি বিটা। তো সেই আলফা বিটা থেকে এগুলার এখন ছোট হাতের এ বি দিয়েও প্রকাশ করা হয়, ছোট হাতের এ ছোট হাতের বি দিয়েও প্রকাশ করা হয়। তাহলে মনে রাখার টেকনিক কি? তাহলে অ্যান্টিবডিগুলোকে ছোট হাতের এ বি দিয়ে অথবা আলফা বিটা দিয়ে প্রকাশ করা হয়, আর অ্যান্টিজেনগুলোকে বড় হাতের এ বি দিয়ে প্রকাশ করা হয়। তাহলে মনে রাখার টেকনিক হচ্ছে আন্টি জি, পাশের বাসার আন্টি জি। ঠিক আছে, আন্টি জি বলছে, তাহলে আন্টিকে তুমি সম্মান দিচ্ছ, এই জন্য বড় হাতের অক্ষর এ বি। আর অ্যান্টিবডি, এটা তোমার সম্মান দেওয়ার কিছু নাই, তো এই জন্য এটা হচ্ছে আলফা বিটা অথবা ছোট হাতের এ এবং ছোট হাতের বি দিয়ে আমরা প্রকাশ করতেছি। ল্যান্ডস্টেইনার এইভাবে প্রকাশ করছে আর কি। ঠিক আছে, তাহলে এইটুকু বোঝা গেছে। আবার এই অ্যান্টিবডিকে আবার আরেকটা নামে ডাকা হয়, এটাকে অ্যাগ্লুটিনিনও বলা হয়। অ্যাগ্লুটিনিন, এটাকে কি বলা হয়? অ্যাগ্লুটিনিন নামে হচ্ছে তোমার ডাকা হয়। তাহলে কি বুঝতে পারছো? তাহলে এইটুকু কি ক্লিয়ার? তাহলে অ্যান্টিজেনের আরেকটা নাম কি বলো? অ্যাগ্লুটিনোজেন। আর অ্যান্টিবডির আরেকটা নাম কি? অ্যাগ্লুটিনিন। ঠিক আছে, আচ্ছা। আচ্ছা, এগুলাকে কেন অ্যাগ্লুটিনিন বলা হয়? এটার একটা চমৎকার কাহিনী আছে। এই যে অ্যাগ্লুটিনিন শব্দটা, এই অ্যাগ্লুটিনিন শব্দটা আসছে একটা ল্যাটিন শব্দ অ্যাগ্লুটিনেশন থেকে। আমি একটু বুঝাই। অ্যাগ্লুটিনিন শব্দটা আসছে ল্যাটিন শব্দ অ্যাগ্লুটিনেশন। হ্যাঁ, অ্যাগ্লুটিনেশন থেকে। অ্যাগ্লুটিনেশন মানে কি জানো? অ্যাগ্লুটিনেশন শব্দের মানে হচ্ছে কাউকে মানে অদক্ষিপ্ত করা বা কাউকে হচ্ছে স্তূপ আকারে হচ্ছে তোমার জমা করা। তাহলে অ্যাগ্লুটিনিন শব্দটা আসছে ল্যাটিন শব্দ অ্যাগ্লুটিনেশন থেকে। অ্যাগ্লুটিনেশন মানে হচ্ছে স্তূপ আকারে জমা করা। কি আকারে জমা করা? স্তূপ আকারে হচ্ছে তোমার জমা করা। এটা মানে হইল স্তূপ আকারে জমা করা। আচ্ছা, কেন এটাকে স্তূপ আকারে জমা করা বা অ্যাগ্লুটিনেশন বা অ্যাগ্লুটিনিন নাম দিছে? কারণ এখন একটা মজার জিনিস হচ্ছে, অ্যাগ্লুটিনিন এ বা অ্যান্টিবডি এ যেটা ছোট হাতের, সেই অ্যান্টিবডি এটা বড় হাতের আন্টিজি মানে অ্যান্টিজেন, বড় হাতের এ অ্যান্টিজেনকে হচ্ছে স্তূপ আকারে হচ্ছে জমা করে ফেলতে পারে। অর্থাৎ অ্যান্টিজেন এ এর মধ্যে তুমি যদি অ্যান্টিবডি এ যদি ছেড়ে দাও, এই অ্যান্টিবডি এ অ্যান্টিজেন এর উপরে কাজ করে। এরকম অনেকগুলা মনে করে অ্যান্টিজেন এ আছে, অনেকগুলা মনে করে অ্যান্টিজেন এ আছে। তাহলে সেই অ্যান্টিজেন এর উপর অ্যান্টিবডি এ কাজ করে এই অ্যান্টিজেন এ গুলাকে একটার উপর আরেকটাকে জমা করে। অর্থাৎ একটার উপরে মনে করে যে আরেকটাকে জমা করতেছে, একটার উপর আরেকটাকে জমা করে এটাকে স্তূপ আকারে জমা করে এগুলোর অদক্ষেপ ফালায়। তো ল্যাটিন ভাষায় কোনো কিছুকে স্তূপ আকারে জমা করে তার অদক্ষেপ ফেলানোকে বলা হয় অ্যাগ্লুটিনেশন। তাহলে সেই অ্যাগ্লুটিনেশন প্রক্রিয়ায় এই জিনিসটা অংশ নেয়, এই জন্য এটাকে বলা হয় অ্যাগ্লুটিনিন। এই জন্য এই অ্যান্টিবডিগুলোর আরেকটা নাম হচ্ছে অ্যাগ্লুটিনিন। তাহলে কি বোঝা গেছে?
অ্যাগ্লুটিনেশন মানে কাউকে স্তূপ আকারে হচ্ছে একত্রিত করে মানে অদক্ষিপ্ত করাকে বলা হয় অ্যাগ্লুটিনেশন। তাহলে এ অ্যান্টিজেনকে হচ্ছে অ্যাগ্লুটিনেশন করতে পারে, এই জন্য এটার নাম হচ্ছে অ্যাগ্লুটিনিন। সেমভাবে বি অ্যান্টিবডি বি অ্যান্টিজেনকে বি অ্যান্টিবডি বি অ্যান্টিজেনকে হচ্ছে অ্যাগ্লুটিনেশন করতে পারে, এই জন্য এটাকে বলা হয় অ্যাগ্লুটিনিন বি, বা এগুলোকে অ্যান্টিবডি বিও বলা হয়। তাহলে কি ক্লিয়ার? তাহলে জিনিসটা আমি আরেকটু হালকা করে রিক্যাপ করি যে অ্যান্টিবডি এগুলোর আরেকটা নাম হচ্ছে অ্যাগ্লুটিনিন, অ্যান্টিজেনের আরেকটা নাম হচ্ছে অ্যাগ্লুটিনোজেন। আচ্ছা, অ্যাগ্লুটিনিন শব্দটা আসছে অ্যাগ্লুটিনেশন থেকে। অ্যাগ্লুটিনেশন শব্দের মানে হচ্ছে স্তূপ আকারে জমা করা, স্তূপ আকারে জমা করা বা অদক্ষিপ্ত করা। অর্থাৎ এই ছোট হাতের এটা এই বড় হাতের এ গুলারে হচ্ছে একটার সাথে আরেকটাকে স্তূপ আকারে হচ্ছে জমা করে হচ্ছে অদক্ষিপ্ত করতে পারে, এই জন্য অর্থাৎ অ্যাগ্লুটিনেশন করতে পারে। তাহলে এইগুলা সব ছোট হাতের অক্ষরগুলা তাহলে বড় হাতের অক্ষরগুলাকে অ্যাগ্লুটিনেশন করতে পারে, এই জন্য এগুলোর আরেকটা নাম হচ্ছে অ্যাগ্লুটিনিন। এই জন্য অ্যান্টিবডির আরেকটা নাম হলো অ্যাগ্লুটিনিন। ঠিক আছে, একদম ক্লিয়ার এখন সব কিছু। তাহলে এইটুকু বুঝলাম। আচ্ছা, এখন আসো তাহলে কিভাবে রক্তের গ্রুপ এ হইলো, কিভাবে রক্তের গ্রুপ বি হইলো, এখন আমরা সেটা দেখবো যে রক্তের গ্রুপ কেমনে এখন এ হইলো, রক্তের গ্রুপ কেমনে বি হইলো। আচ্ছা, তো কার্ল ল্যান্ডস্টেইনার এইভাবে হচ্ছে রক্তের গ্রুপ নির্ধারণ করে। এখন কার্ল ল্যান্ডস্টেইনার যেই ধরনের রক্তের গ্রুপ নির্ধারণ করেন ওই ধরনের রক্তের গ্রুপকে তোমার বলা হয় এবিও গ্রুপ, বুঝছো? তাহলে কার্ল ল্যান্ডস্টেইনার রক্তের যে গ্রুপ নির্ধারণ করেন সেই ধরনের রক্তের গ্রুপকে তোমার বলা হয় এবিও গ্রুপ। পরবর্তীতে আরও অনেক ধরনের হচ্ছে তোমার কি করা হয়েছে, আরও অনেক ধরনের হচ্ছে তোমার রক্তের গ্রুপ নির্ধারণ করা হয়েছে, কারণ বিজ্ঞানীদের ধারণা মানুষের লোহিত রক্তকণিকায় প্রায় 400 ধরনের অ্যান্টিজেন আছে। বিজ্ঞানীদের ধারণা যে মানুষের রক্তে কত ধরনের অ্যান্টিজেন আছে, 400 ধরনের অ্যান্টিজেন আছে। এর মধ্যে এখন পর্যন্ত হচ্ছে মাত্র 30টা অ্যান্টিজেন সম্পর্কে হচ্ছে মানুষ জানতে পেরেছে। তাহলে 400 ধরনের অ্যান্টিজেন আছে, তার মধ্যে মাত্র 30টা অ্যান্টিজেন সম্পর্কে মানুষ আসলে এখন পর্যন্ত জানতে পেরেছে। তো তার উপর ভিত্তি করে এই পর্যন্ত 21 ধরনের হচ্ছে ব্লাড গ্রুপ আবিষ্কার করা হয়েছে। তাহলে 400 ধরনের অ্যান্টিজেন আছে রক্তের মধ্যে, তার মধ্যে 30টা সম্পর্কে মানুষ জানছে এবং সেই 30টা অ্যান্টিজেনের উপর ভিত্তি করে এই পর্যন্ত হচ্ছে 21টা ব্লাড গ্রুপ হচ্ছে আবিষ্কার করা হয়েছে। সেই 21টা ব্লাড গ্রুপের মধ্যে একটা ব্লাড গ্রুপ হচ্ছে এবিও ব্লাড গ্রুপ হচ্ছে একটা। এরকম আরও অনেকগুলো ব্লাড গ্রুপ আছে, আরএইচ ব্লাড গ্রুপ, এমএন ব্লাড গ্রুপ, কেলির ব্লাড গ্রুপ, লুইস ব্লাড গ্রুপ, ডাফি ব্লাড গ্রুপ, এরকম অনেকগুলো আছে। কিন্তু আমরা সবচেয়ে বেশি ইউজ করি হচ্ছে এবিও ব্লাড গ্রুপ আর হচ্ছে আরএইচ ব্লাড গ্রুপ, এই দুইটা হচ্ছে আমরা সবচেয়ে বেশি ইউজ করি। কেন এই দুইটা সবচেয়ে বেশি ইউজ করি? কারণ এই দুইটা ব্লাড গ্রুপই আমাদের রক্ত সঞ্চারণের সময় কাজে লাগে। অর্থাৎ এক মানুষের দেহ থেকে আরেক মানুষের দেহে তুমি যখন রক্ত সঞ্চারিত করবা, একজন মানুষের দেহ থেকে আরেকজন মানুষের দেহে রক্ত দেওয়াটাকে বলা হয় রক্ত সঞ্চারণ। সঞ্চারণ মানে একজনের কাছ থেকে আরেকজনকে দেওয়া। তাহলে রক্ত দিচ্ছ, রক্ত সঞ্চারণ। এই রক্ত সঞ্চারণে আসলে দুই ধরনের ব্লাড গ্রুপ অ্যাকচুয়ালি কাজে লাগে, একটা হচ্ছে এবিও ব্লাড গ্রুপ আর একটা হচ্ছে আরএইচ ব্লাড গ্রুপ। এই জন্য আমরা এই দুইটাই আসলে মানে পরিচিত। ওই যে এ বি ও এগুলো এখান থেকে আসছে, আর ওই যে পজিটিভ নেগেটিভগুলো হচ্ছে আরএইচ থেকে আসছে। এই দুইটাই আমাদের হচ্ছে এক মানুষের দেহ থেকে আরেক মানুষের দেহে রক্ত সঞ্চারণের সময় কাজে লাগে। বাকি যে আরো 19টা ব্লাড গ্রুপ আছে সেই 19টা ব্লাড গ্রুপের মধ্যে কয়েকটার নাম তো আমি বলেই দিলাম, এমএন ব্লাড গ্রুপ, কেলি ব্লাড গ্রুপ, লুইস ব্লাড গ্রুপ, ডাফি ব্লাড গ্রুপ, এগুলো হচ্ছে মাইনর ব্লাড গ্রুপ, এগুলো অত ইম্পর্টেন্ট না। বাট এগুলো ব্লাড গ্রুপিং ঠিক আছে, বাট এগুলো অতটা রক্ত সঞ্চারণের সময় কাজে লাগে না। অর্থাৎ এক মানুষের দেহ থেকে আরেক মানুষের দেহে রক্ত দিতে এই ব্লাড গ্রুপগুলো কাজে লাগে না, এমএন লাগে না, কেলি লাগে না, লুইস, ডাফি এগুলো কিচ্ছু লাগে না। তাহলে বুঝছো যে মানুষের এই পর্যন্ত 21টা ব্লাড গ্রুপ আবিষ্কার হয়েছে, বাট রক্ত সঞ্চারণের সময় অ্যাকচুয়ালি কাজে লাগে হচ্ছে আমার দুইটা, এবিও এবং আরএইচ। এই জন্য এই চ্যাপ্টারে আমরা এই দুইটা ব্লাড গ্রুপ নিয়ে আলোচনা করব। বাকি 19টার মধ্যে একটা হচ্ছে এমএন ব্লাড গ্রুপ, কেলি ব্লাড গ্রুপ, লুইস ব্লাড গ্রুপ, ডাফি ব্লাড গ্রুপ, এগুলো দরকার নেই এখন আমাদের। বাট জেনে রাখো, এমসিকিউ এর জন্য আসতে পারে যে এবিও ব্লাড গ্রুপ এবং আরএইচ ব্লাড গ্রুপ ছাড়াও আর কোন কোন ধরনের ব্লাড গ্রুপ আছে। তাহলে একটা নাম মনে রাখবা ডাফি, একটা নাম মনে রাখবা লুইস, একটা নাম মনে রাখবা কেলি। এগুলো হচ্ছে ব্লাড গ্রুপ। আচ্ছা, তাহলে অ্যাগ্লুটিনোজেন জিনিসটা সুন্দর করে পড়ায় দিছি যে লোহিত রক্তকণিকার এই যে আবরণী মানে কি? প্লাজমা মেমব্রেন বা ঝিল্লি। আবরণীতে বিদ্যমান অ্যান্টিজেন পদার্থ যা জেনেটিকভাবে নিয়ন্ত্রিত হয়, এগুলো জেনেটিক্যালি নিয়ন্ত্রিত হয় এবং ভ্রূণ অবস্থায় উৎপন্ন হয়। অর্থাৎ অ্যান্টিজেনগুলো জেনেটিক্যালি জিন কর্তৃক নিয়ন্ত্রিত হয়, কারণ আমাদের সকল বৈশিষ্ট্যগুলাই কে নির্ধারণ করে? জিন নির্ধারণ করে। তাহলে আমাদের লোহিত রক্তকণিকার প্লাজমা ঝিল্লিতে কোন অ্যান্টিজেন থাকবে এটাও জিন নির্ধারণ করে। তাহলে জেনেটিক্যালি হচ্ছে নিয়ন্ত্রিত হয় এবং এগুলো ভ্রূণ অবস্থা মানে হচ্ছে মায়ের পেটে থাকা অবস্থায় এগুলো উৎপন্ন হয়ে আজীবন থাকে।
তো মানুষের রক্তে হচ্ছে এই যে প্রধানত 3 ধরনের অ্যাগ্লুটিনোজেন থাকে, ওই যে এ বি আর হচ্ছে আরএইচ থাকে, এটা আমরা পড়াবো একটু পরে। আর অ্যাগ্লুটিনিন, এই যেগুলো রক্তের প্লাজমা বা রক্তরসে বিদ্যমান বিশেষ ধরনের অ্যান্টিবডি, এই অ্যাগ্লুটিনিনগুলো হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। এগুলো প্রাকৃতিকভাবে হচ্ছে আইজিএম এবং আইজিজি ধরনের হয়ে থাকে। আচ্ছা, আইজিএম এবং আইজিজি এগুলো আমরা বিস্তারিত পড়ব হচ্ছে প্রতিরক্ষা চ্যাপ্টারে, মানব দেহের প্রতিরক্ষা, যেটা শর্টের বাইরের একটা চ্যাপ্টার, ওই চ্যাপ্টারে হচ্ছে এটা আমরা বিস্তারিত পড়ব, ঠিক আছে? বাট আমি আগেই বলে দিছি এগুলো হচ্ছে এক ধরনের কি অ্যান্টিবডি, তাই না? আর অ্যান্টিবডির কাজ কি? রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো, সেগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে, ঠিক আছে? এইটুকু পড়লেই হবে। আইজিএম আইজিজি এগুলো আমরা প্রতিরক্ষা চ্যাপ্টারে পড়বো, সেই চ্যাপ্টারের জিনিস না, সমস্যা নেই, এটা লাগবে না এই চ্যাপ্টারে, অতটা ইম্পর্টেন্ট না, ঠিক আছে? তাহলে এখন আসা হচ্ছে মানুষের ব্লাড গ্রুপিং তাহলে কিভাবে করছে। তাহলে ল্যান্ডস্টেইনার কোন ব্লাড গ্রুপিংটা করছে 1901 সালে? এবিও ব্লাড গ্রুপিং করছে, এবিও ব্লাড গ্রুপিং। যে রক্তের গ্রুপ এ নাকি রক্তের গ্রুপ বি নাকি রক্তের গ্রুপ হচ্ছে ও বা নাকি এ বি, দুইটাই, এই ব্লাড গ্রুপিংটা ল্যান্ডস্টেইনার হচ্ছে আবিষ্কার করছে, এবং এটা আবিষ্কার করার জন্য তিনি নোবেল পুরস্কারও পাইছে। বুঝতেই পারতেছে এটা কিন্তু মানব সভ্যতার ইতিহাসের কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ আবিষ্কার। আজকে তুমি চিন্তা করো যে যদি ব্লাড গ্রুপিংটা আবিষ্কার না হইতো, তাহলে এই যে আমরা যে মানে অ্যাক্সিডেন্ট ঘটতেছে বা অপারেশন হচ্ছে, প্রতিদিন প্রচুর রক্ত লাগতেছে, এই রক্তগুলো আমরা দিতেও পারতাম না ব্লাড গ্রুপিং না থাকলে। যাই হোক, এখন আসো ল্যান্ডস্টেইনার হচ্ছে তোমার কিভাবে ব্লাড গ্রুপিং নির্ধারণ করছে, চলো আমরা একটু দেখি। তাহলে এ ব্লাড গ্রুপটা কেমনে হয়েছে? তাহলে এ ব্লাড গ্রুপ হচ্ছে এমন একটা ব্লাড গ্রুপ, দেখো, যার, আমি একটু সিম্পলি বলি, এ ব্লাড গ্রুপ হচ্ছে এমন একটা ব্লাড গ্রুপ যার লোহিত রক্তকণিকার যে প্লাজমা ঝিল্লি, যেটা হচ্ছে লোহিত রক্তকণিকা, তাহলে যার লোহিত রক্তকণিকার হচ্ছে প্লাজমা ঝিল্লিতে হচ্ছে এ অ্যান্টিজেন আছে। আর ওই যে আন্টিজিকে তুমি সম্মান জানায় হচ্ছে বড় হাতের অক্ষরে প্রকাশ করতেছো, তার মানে অ্যান্টিজেনগুলোকে বড় হাতের অক্ষরে প্রকাশ করতেছো। তাহলে লোহিত রক্তকণিকার প্লাজমা ঝিল্লিতে বা আবরণীতে যদি এ অ্যান্টিজেন থাকে, এবং মজার ব্যাপার হচ্ছে যদি এখানে কোনো কারণে এ অ্যান্টিজেন থাকে, ওই মানুষটারই রক্তরস বা প্লাজমাতে হচ্ছে ছোট হাতের বি অ্যান্টিবডি থাকবে। অর্থাৎ এখানে যে অ্যান্টিজেন থাকবে, অ্যান্টিবডি থাকবে তার ঠিক উল্টাটা। অর্থাৎ এখানে এ থাকলে অ্যান্টিবডি থাকবে হচ্ছে ছোট হাতের বি, এখানে বি থাকলে অ্যান্টিবডি থাকবে ছোট হাতের এ, মানে উল্টাটা থাকবে। আচ্ছা বলো তো কেন উল্টা থাকবে? এটার একটা বেসিক আছে, তুমি সহজে বুঝতেছো। ধরো যেই মানুষটার লোহিত রক্তকণিকার প্লাজমা ঝিল্লিতে হচ্ছে এ অ্যান্টিজেন আছে, তুমি ধরে নাও ওই মানুষটার প্লাজমাতে, হ্যাঁ, বা রক্তরসে যদি কোনো কারণে এ অ্যান্টিবডি থাকতো, তাহলে এটা কি করতো? এটা হচ্ছে অ্যাগ্লুটিনেশন করতো। ও কাকে অ্যাগ্লুটিনেশন করতো? এই এ কে অ্যাগ্লুটিনেশন করতো। তো এরকম অনেকগুলা এ কে সে কি করতো? একটার উপর আরেকটা হচ্ছে স্তূপ আকারে সে জমা করে অদক্ষেপ ফেলতো। তাহলে এরকম অনেকগুলা এ কে যদি একটার উপর আরেকটা এরকম স্তূপ আকারে যদি সে জমা করে বা অদক্ষিপ্ত করে ফেলে, তাহলে তার লোহিত রক্তকণিকার সাথে হচ্ছে এ অ্যান্টিজেন লেগে আছে। তার মানে এগুলাকে অদক্ষিপ্ত করা মানে আসলে সে লোহিত রক্তকণিকাকে অদক্ষিপ্ত করে ফেলতো। আর এরকম লোহিত রক্তকণিকাকে জমাট বেঁধে অদক্ষিপ্ত করে ফেললে রক্ত জমাট বেঁধে যাইতো। আমরা কি বাঁচতাম? আমরা বাঁচতাম না। এই জন্য দেখা যায় লোহিত রক্তকণিকার প্লাজমা ঝিল্লিতে যে অ্যান্টিজেন থাকে, প্লাজমা বা রক্তরসে হচ্ছে ঠিক তার বিপরীত অ্যান্টিবডি থাকে। এখানে এ থাকলে এখানে বি থাকবে, এখানে বি থাকলে এখানে এ থাকবে, উল্টা থাকবে, কখনো সেম থাকবে না। কারণ সেম থাকলে প্রবলেমটা হচ্ছে এই জিনিসটা এটাকে অ্যাগ্লুটিনেশন করবে, একসাথে স্তূপ করে জমা করে অদক্ষিপ্ত করবে। আবার এই জিনিসটা থাকে হচ্ছে লোহিত রক্তকণিকার সাথে আটকানো থাকে। সো এটাকে অদক্ষিপ্ত করা মানে হচ্ছে আসলে সে লোহিত রক্তকণিকাকে অদক্ষিপ্ত করে ফেলবে। আর লোহিত রক্তকণিকা যদি অদক্ষিপ্ত হয়ে যায়, রক্তই থাকবে না শরীরে, জমাট বেঁধে যাবে, তুমি মারা যাইতা। এই জন্য উল্টাটা থাকে। ক্লিয়ার? একদম মানে কনসেপ্টটা ক্লিয়ার। এই জন্য বেসিকটা কি? এই জন্য বেসিকটা হচ্ছে যে তোমার আসলে যেই অ্যান্টিজেন থাকবে তার বিপরীত অ্যান্টিবডিটা হচ্ছে তার রক্তরস বা প্লাজমাতে হচ্ছে পাওয়া যাবে। ঠিক আছে, একদম সহজ। আচ্ছা, তাহলে এখন আসো, তাহলে যার রক্তের গ্রুপ এ, তার অ্যান্টিজেন থাকবে হচ্ছে বড় হাতের এ, আর অ্যান্টিবডি থাকবে হচ্ছে ছোট হাতের বি। আর আমরা বলছি যে আন্টিজিকে আমরা অনেক সম্মান দেখাইছি। এই জন্য যদি এ আন্টি থাকে, এ আন্টিজি থাকে, তাহলে তার রক্তের গ্রুপকে আমরা নাম দিছি হচ্ছে এ। তাহলে এবার বলো, যার রক্তের গ্রুপ বি, তাহলে সেখানে কোন অ্যান্টিজেন থাকে? ওই যে আন্টিজিকে আমরা অনেক সম্মান দিছি, ওদেরকে আমরা বড় হাতের অক্ষরে প্রকাশ করছি, আবার ওদের নাম অনুযায়ী কিন্তু আমরা ব্লাড গ্রুপেরও নাম দিছি। তাহলে যেই মানুষটার লোহিত রক্তকণিকার প্লাজমা ঝিল্লিতে বি অ্যান্টিজেন থাকে, ওই ব্লাড গ্রুপটাকে নাম দিছি হচ্ছে বি।
আর এখানে বি অ্যান্টিজেন থাকলে অ্যান্টিবডি থাকবে তার উল্টা, তুমি অলরেডি কনসেপ্টটা ধরে ফেলছো। তাহলে এখানে বি অ্যান্টিজেন থাকলে অ্যান্টিবডি থাকবে হচ্ছে ছোট হাতের এ বা আলফা। ঠিক আছে, পারা যাবে। এবার আসো, যার ব্লাড গ্রুপ হচ্ছে এ বি, তাহলে বলো তার কি থাকবে, তার এ অ্যান্টিজেনও থাকবে বি অ্যান্টিজেনও থাকবে, দুইটাই থাকবে। দুইটাই থাকার কারণে ওই যে এ বি। ঠিক আছে, আর বলো এ থাকলে আমরা এখন একটা সূত্র কিন্তু এখান থেকে বুঝতেছি, এ থাকলে এখানে কিন্তু কোনো এ থাকতে পারবে না, তাহলে এখানে এ আছে, ফলে এখানে কোনো এ অ্যান্টিবডি থাকতে পারবে না। আবার বি থাকলে খেয়াল করে দেখো এখানে কোনো বি অ্যান্টিবডি থাকতে পারবে না, তাহলে এখানে খেয়াল করো এ অ্যান্টিজেন থাকার কারণে এখানে কোনো এ অ্যান্টিবডি থাকতে পারবে না, আবার বি অ্যান্টিজেন থাকার কারণে এখানে কোনো বি অ্যান্টিবডি থাকতে পারবে না। কেন পারবে না? কারণ ওরা থাকলে অ্যাগ্লুটিনেশন হবে, জমাট বেঁধে যাবে, অদক্ষিপ্ত হবে, এটা পসিবল না। তার মানে এর জন্য, বড় হাতের এর জন্য এখানে ছোট হাতের এ অ্যান্টিবডি থাকতেছে না, আবার বড় হাতের বি এর জন্য এখানে ছোট হাতের বি থাকতেছে না, তার মানে এখানে কোনোটাই থাকতেছে না। ফলে এই মানুষটার রক্তরস বা প্লাজমাতে হচ্ছে কোনো অ্যান্টিবডি নাই, কিছুই নেই। ঠিক আছে, এবার আসলে হচ্ছে ও ব্লাড গ্রুপ, আসলে এটা ও না, এটা আমরা বলি ও, উচ্চারণটা ও, বাট আসলে এটা আসছিল জিরো থেকে। এখন জিরো বলার থেকে ও বলাটা ইজি, তো এটা আসলে ও ব্লাড গ্রুপ, ও মানে জিরো। জিরো মানে কি? তার মানে ওর কোনো আন্টিজি নাই, মানে কোনো অ্যান্টিজেন নাই, তার মানে ওর কোনো এ অ্যান্টিজেনও নাই, বি অ্যান্টিজেনও নাই, কিছু নাই, নাই। তার মানে ওর কোনো অ্যান্টিজেন নাই, লোহিত রক্তকণিকার প্লাজমা ঝিল্লিতে কোনো অ্যান্টিজেন নাই, ফলে এই জন্য তার ব্লাড গ্রুপ হচ্ছে জিরো বা ও। আর বুঝতেই পারতেছো যেহেতু এ অ্যান্টিজেন নাই, তাহলে তো এ থাকতে কোনো অসুবিধা নাই। এ অ্যান্টিজেন না থাকলে এখানে কিন্তু এ অ্যান্টিবডি থাকতেই পারে, এবার কিন্তু আর কোনো প্রবলেম নাই। আবার এখানে বি অ্যান্টিজেনও নাই, তো বি অ্যান্টিজেন না থাকলে কিন্তু এখানে কি থাকতে পারে, বি অ্যান্টিবডি থাকতে পারে। তার মানে ও রক্তরসে দুই ধরনের অ্যান্টিবডি আছে, এ অ্যান্টিবডিও আছে, বি অ্যান্টিবডিও আছে, কিন্তু কোনো অ্যান্টিজেন নাই। তাহলে আমি আরেকবার একটু রিক্যাপ করি, খুব সহজ। তাহলে আন্টিজিকে আমরা এত সম্মান দিছি যে ওদের নামের অক্ষরগুলো বড় হাতে লিখছি, আবার ওদের নাম অনুযায়ী ব্লাড গ্রুপের নামকরণ করছি। তাহলে যেই লোহিত রক্তকণিকার প্লাজমা ঝিল্লিতে এ অ্যান্টিজেন থাকে ওই ব্লাড গ্রুপের নাম হচ্ছে এ। আবার এ থাকলে বুঝতেই পারতেছো প্লাজমা বা রক্তরসে হচ্ছে এ থাকবে না, তাহলে কি থাকবে, বি অ্যান্টিবডি থাকবে। তার মানে এ ব্লাড গ্রুপে অ্যান্টিজেন থাকে এ, আর অ্যান্টিবডি থাকে হচ্ছে ছোট হাতের বি। বি ব্লাড গ্রুপে তাহলে অ্যান্টিজেন থাকে হচ্ছে বড় হাতের বি, আর অ্যান্টিবডি থাকে হচ্ছে ছোট হাতের এ। এ বিতে দুইটাই আছে অ্যান্টিজেন, এ বি দুইটাই আছে, এই কারণে এখানে কোনো অ্যান্টিবডি নাই। আর ও মানে জিরো, জিরো মানে এখানে কোনো অ্যান্টিজি নাই, তার মানে কোনো অ্যান্টিজেন নাই। অ্যান্টিজেন না থাকার কারণে এখানে অ্যান্টিবডি দুইটাই আছে, এও আছে ছোট হাতের, বিও আছে ছোট হাতের। ঠিক আছে, তাহলে এই চারটা কনসেপ্ট হচ্ছে আমাদের ক্লিয়ার। আচ্ছা, এখন আসো, এই চারটা কনসেপ্ট যদি আমাদের ক্লিয়ার হয়, এবার আসো কে কাকে রক্ত দিতে পারবে। একটা ছক আছে, এই ছকটা এখন আমরা তোমাদেরকে আগে বুঝাই, তারপরে এটা আমরা আরেকবার রিক্যাপ করব। তাহলে কে কাকে রক্ত দিতে পারবে, তাহলে এটা একটু আমরা দেখে ফেলি। আন্টি বল অসম্মান, হ্যাঁ, আন্টি জি সম্মান, আর আন্টি বল অসম্মান। আচ্ছা যাই হোক, মনে রাখার টেকনিক আসলে তো এটা না, সে নাম দিছে। এখন দেখো এখন কেন এগুলো আমরা বলি জানো, কারণ কিছু স্টুডেন্টরা থাকে, আগের ব্যাচেও ছিল, যে ভাইয়া কেন অ্যান্টিজেনকে বড় হাতের অক্ষর দিছে, ল্যান্ডস্টেইনার তো হচ্ছে অ্যান্টিবডিকেও বড় হাতের অক্ষর দিয়ে প্রকাশ করতে পারতো। ভাই ও দিছে, এখন ওর ইচ্ছা হয়েছে। দুইটা জিনিস আছে, একটারে তো বড় হাতের অক্ষর দেওয়া লাগবে, ওইটারে বড় হাতের অক্ষর দিছে, এটারে ছোট হাতের অক্ষর দিছে, সহজ কথা। বুঝছো ব্যাপারটা এরকম, দুইটা জিনিস আছে নামকরণের মতো অনেকটা, যে তুমি কেন তোমার নাম সখিনা, কেন দিছে ভাই, বাপ মায়ের শখ হয়েছে দিছে, তোমার নাম সখিনা বানায় দিচ্ছেন, কিছু বলার আছে ওইরকম আর কি। বাট তারপরে তো মনে রাখার টেকনিক লাগবে, কারণ এখানে অনেকে কনফিউজড হয়ে যায়, অ্যান্টিজেন বড় হাতের নাকি অ্যান্টিবডি বড় হাতের, অনেকে পরীক্ষার খাতায় কনফিউজড হয়ে, জন্য মনে রাখার টেকনিক। আচ্ছা এবার আসো, এবার এ ব্লাড গ্রুপ, বি ব্লাড গ্রুপ, তোমরা বুঝতে পারতেছো, ছকটা খুব সুন্দর করে তোমরা ধরতে পারছো। তাহলে দেখো এ ব্লাড গ্রুপ, আমি ওই ছকটাই আসলে এখন সুন্দর করে বুঝাবো, একটু একবার হাতে লিখে বুঝাই। হ্যাঁ, তাহলে এ ব্লাড গ্রুপ, তাহলে এই বরাবর হচ্ছে আমরা এখন এ ব্লাড গ্রুপে ছকটা ফিল আপ করবো, তোমাদের সাহায্যে এখন ছকটা ফিল আপ করবো। তাহলে বলো তো এ ব্লাড গ্রুপ, তাহলে তার অ্যান্টিজেন কি থাকবে, এ ব্লাড গ্রুপের হচ্ছে তোমার অ্যান্টিজেন কি, আর আমারে বলো হচ্ছে অ্যান্টিবডি কি। তাহলে এ ব্লাড গ্রুপের অ্যান্টিজেন কি আর হচ্ছে অ্যান্টিবডি কি, তাহলে অ্যান্টিজেন হচ্ছে এ আর অ্যান্টিবডি হচ্ছে ছোট হাতের বি, অথবা এটাকে বিটা দিয়েও প্রকাশ করতে পারো, বিটা, আলফা বিটা। আচ্ছা যাই হোক, এখন বলো তাহলে এ ব্লাড গ্রুপ কাকে রক্ত দিতে পারে। ধরো একটা মানুষের রক্তের গ্রুপ হচ্ছে এ, তাহলে সে কাকে রক্ত দিতে পারে, বলো সে কাকে রক্ত দিতে পারে, আমার একটু এখন বলার চেষ্টা করো, পারবা তোমরা, বলো এ কাকে রক্ত দিতে পারবে। দেখো
এ রক্ত দিতে পারবে, এখানে একটা মজার জিনিস আছে, এ রক্ত দিতে পারবে হচ্ছে ফার্স্ট কথা নিজেই নিজেকে রক্ত দিতে পারবে, তার মানে এ হচ্ছে কাকে রক্ত দিতে পারবে? তাহলে বলো এ হচ্ছে নিজেই নিজেকে রক্ত দিতে পারবে। নিজেই নিজেকে বলতে হচ্ছে মানে একজনের রক্তের গ্রুপ এ, সে আরেকজন এর রক্তের গ্রুপ বিশিষ্ট লোককে সে রক্ত দিতে পারবে। নিজেই নিজেকে বলতে বোঝাচ্ছি যে একজন এ রক্তের গ্রুপ বিশিষ্ট মানুষ আরেকজন এ রক্তের গ্রুপ বিশিষ্ট মানুষকে রক্ত দিতে পারবে। আচ্ছা কেন পারবে দেখো, কারণ দেখো যার রক্তের গ্রুপ এ মানে তুমি যাকে রক্ত দিবা, যে তোমার রক্ত রিসিভ করবে। আচ্ছা এখানে দুইটা টার্ম ইউজ করি, একটা হচ্ছে দাতা আরেকটা হচ্ছে গ্রহীতা, বা ইংলিশে আমরা বলতে পারি হচ্ছে রেসিপিয়েন্ট, আরেকটা হচ্ছে তোমার ডোনার। আচ্ছা ডোনার হচ্ছে তোমার দাতা, যে ডোনেট করে, ব্লাড ডোনেট করে, মানে রক্ত দান করে, তাহলে ডোনার হচ্ছে দাতা আর রেসিপিয়েন্ট হচ্ছে গ্রহীতা। এখন ধরো রেসিপিয়েন্টের রক্তের গ্রুপ বা গ্রহীতার রক্তের গ্রুপ হচ্ছে এ, তাহলে গ্রহীতার রক্তের গ্রুপ যদি এ হয় তাহলে তার অ্যান্টিজেন আছে এ আর অ্যান্টিবডি আছে হচ্ছে বি। তাহলে এরকম একটা মানুষকে তুমি যদি রক্ত দাও তাহলে ওর রক্তে যা আছে তোমার রক্ত হুবহু তাই আছে, তাহলে কি কোনো সমস্যা হবে? কোনো সমস্যা হওয়ার কথা না। এই জন্য এ ব্লাড গ্রুপ যার, সে আরেকজন এ ব্লাড গ্রুপকে হচ্ছে রক্ত দিতে পারবে। এটা নিয়ে তো এখন কোনো কনফিউশন নাই। এবার আসো, সে এ বি কেও রক্ত দিতে পারবে। কেন সে এ বি কেও রক্ত দিতে পারবে? দেখো যার রক্তের গ্রুপ এ বি, মানে তুমি এবি কে রক্ত দিচ্ছ, তার মানে এই ক্ষেত্রে রেসিপিয়েন্ট বা গ্রহীতার রক্তের গ্রুপ হচ্ছে এবি। তাহলে যার রক্তের গ্রুপ এবি তার এ অ্যান্টিজেনও আছে বি অ্যান্টিজেনও আছে, আর তার কোনো অ্যান্টিবডি নাই, ক্রস মানে কিছু নাই। এখন তুমি খেয়াল করো, ওরে তুমি যদি রক্ত দাও, যেহেতু ওর কোনো অ্যান্টিবডি নাই, যেহেতু ওর কোনো অ্যান্টিবডি নাই, সো ওকে তুমি যদি এ রক্ত দাও, তোমার রক্ত থেকে কোন অ্যান্টিজেনটা যাবে? তোমার রক্ত থেকে হচ্ছে এ অ্যান্টিজেন যাবে, বাট কোনো প্রবলেম নাই তো, ওর এখানে কোনো অ্যান্টিবডি নাই। তাহলে অ্যান্টিবডি না থাকলে ও কারোর সাথে রিয়াকশন করবে না। রিয়াকশন করে কে? অ্যান্টিবডি হচ্ছে রিয়াকশন করে, বিক্রিয়া করে। তো এখানে কোনো অ্যান্টিবডি নাই তোর, তো তুমি যাই দাও না কেন, এ অ্যান্টিজেন দাও, ওর কোনো প্রবলেম নাই, ও ঠিকই নিতে পারবে। এখন তোমরা আমাকে একটা কথা বলতে পারো যে ভাইয়া আমি যখন এই লোকটা রক্ত ওকে দিব, ওর তো বি অ্যান্টিবডিও আছে শরীরে ভাইয়া, তাহলে বিটাও তো ওর এখানে চলে যাবে। তো বিটা এখানে চলে গেলে এই বিটা তো এই যে বি অ্যান্টিজেনকে তখন ঝামেলা করতে পারে। আচ্ছা তোমার কথা টেকনিক্যালি কারেক্ট, এটা ট্রু যে তুমি যখন এ বি ব্লাড গ্রুপকে, ধরো একজন এ ব্লাড গ্রুপের ব্যক্তি রক্ত দিচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে ও তো শুধু অ্যান্টিজেন দিবে না, ওর তো সাথে যে অ্যান্টিবডি ছিল সেই অ্যান্টিবডি ওই লোকের দেহে চলে যাবে। তো এখন বি অ্যান্টিবডি যদি ওই লোকের দেহে চলে যায়, সেই বি অ্যান্টিবডি তো তোমার বি অ্যান্টিজেনকে অ্যাগ্লুটিনেশন করবে বা জমাট বাঁধায় ফেলবে, তাহলে তো একটা প্রবলেম হইতে পারে। হ্যাঁ একটা প্রবলেম হয়, কিন্তু এই প্রবলেমটা খুবই সামান্য পরিমাণে হয়। কেন সামান্য পরিমাণে হয়? কারণ তুমি যাকে রক্ত দিবা, মানে যে তোমার কাছ থেকে রক্ত নিবে, ওর রক্তের পরিমাণটা বেশি। তুমি তারে 10 ব্যাগ রক্ত কখনো একসাথে কাউরে দেওয়া হয় না, তুমি তাকে সর্বোচ্চ দিবা হচ্ছে 1 ব্যাগ রক্ত। তাইলে 1 ব্যাগ রক্ত কতটুকু জানো? 450 মিলিলিটার। তার মানে তুমি সর্বোচ্চ তাকে 450 মিলিলিটার রক্ত দিচ্ছ, আর ওই ব্যক্তির দেহে অলরেডি রক্ত আছে 5 থেকে 6 লিটার। তাহলে 5 থেকে 6 লিটার মানে হচ্ছে 5,000 থেকে 6,000 মিলিলিটার রক্ত আছে তার শরীরে, আর তুমি তাকে 450 মিলিলিটার রক্ত দিচ্ছ। তাহলে 5,000 থেকে 6,000 মিলিলিটার রক্ত যার মধ্যে আছে, তাকে তুমি যদি 450 মিলিলিটার রক্ত দাও, এই 450 5,000-এর তুলনায় হচ্ছে অনেক কম। তো অনেক কম হওয়ার কারণে তুমি তাকে যে অ্যান্টিবডিটা আসলে দিচ্ছ, সেই অ্যান্টিবডিটাও আসলে পরিমাণে কম থাকে। সে অ্যান্টিবডিও পরিমাণে কম থাকার কারণে এত অল্প অ্যান্টিবডি কোনো সমস্যা করতে পারে না। এই জন্য তুমি তাকে রক্ত দিতে পারবা। কথাটা কি বুঝছো? যে তুমি যাকে রক্ত দিচ্ছ বা যে তোমার কাছ থেকে রক্ত নিচ্ছে, রিসিভার, রিসিভ করতেছে বা রক্ত গ্রহীতা যে, তার অলরেডি শরীরে 5,000 থেকে 6,000 মিলিলিটার রক্ত আছে। সো তুমি তাকে 1 ব্যাগ রক্ত দিলে মাত্র 450 ml রক্ত দিচ্ছ। তো মাত্র 450 ml রক্ততে আসলে তার ওই 5,000 বা 6,000 ml রক্তের কোনো ক্ষতি করতে পারবে না। সো তোমার 450 ml রক্তের মধ্যে যে অল্প পরিমাণে যে অ্যান্টিবডি আছে, ওইটা তার রক্তে গেলেও খুব একটা সমস্যা হবে না। এই জন্য তুমি তাকে রক্ত দিতে পারবা। ঠিক আছে, কনসেপ্ট ক্লিয়ার? এটাই হচ্ছে কাহিনী। তার মানে এ ব্লাড গ্রুপ এ কে রক্ত দিতে পারবে আর হচ্ছে এ বি কে রক্ত দিতে পারবে। ঠিক আছে, এখন আমাকে বলো এ ব্লাড গ্রুপ কি বি কে রক্ত দিতে পারবে? দেখো কাকে রক্ত দিতে পারবে না। এখন আরেকটা ছক পূরণ করি, এগুলো একটু বুঝায় বুঝায় দিলে তোমাদের জন্য ইজি। এখন আসো, কাকে রক্ত দিতে পারবে না বলো? এ ব্লাড গ্রুপ
এ ব্লাড গ্রুপ হচ্ছে তোমার কি করবে, এ এবং এ বি কে রক্ত দিতে পারবে। বলো তো সে কি বি কে রক্ত দিতে পারবে? আচ্ছা, যা রক্তের গ্রুপ বি তুমি অলরেডি জানো তার বি অ্যান্টিজেন আছে আর তার অ্যান্টিবডি আছে হচ্ছে তোমার ছোট হাতের এ। তাহলে এরকম একটা মানুষকে কি এ ব্লাড গ্রুপ রক্ত দিতে পারবে? কখনোই পারবে না। কেন পারবে না? কারণ তুমি যখন এ ব্লাড গ্রুপ যখন তাকে দিবা, তার শরীরে কিন্তু অলরেডি এ অ্যান্টিবডি আছে। সেই এ অ্যান্টিবডিটা এই এ অ্যান্টিজেনকে হচ্ছে অ্যাগ্লুটিনেশন করবে, জমাট বাঁধায় ফেলবে, স্তূপ করে হচ্ছে অধঃক্ষিপ্ত করে ফেলবে। তার মানে তুমি যতটুকু রক্ত দিবা ওই পুরো রক্তটাই হচ্ছে জমাট বেঁধে যাবে। আর রক্ত জমাট বেঁধে গেলে কিন্তু এই মানুষটাকে তুমি বাঁচাইতে পারবে না, ফলে সেই মানুষটা কিন্তু বাঁচবে না। তাহলে বুঝতে পারতেছো? এই কারণে এ ব্লাড গ্রুপ এটা হচ্ছে বি কে হচ্ছে রক্ত দিতে পারবে না। বুঝছো? আচ্ছা, সেমভাবে বলো ওকে কি সে রক্ত দিতে পারবে? ও মানে জিরো। জিরো মানে কি? ওর কোনো অ্যান্টিজেন নাই। তো অ্যান্টিজেন না থাকলে ওর অ্যান্টিবডি আছে, দুইটাই আছে, এও আছে বিও আছে। বলো এরকম কাউকে কি সে রক্ত দিতে পারবে? পারবে না। সেম, সে রক্ত দিতে গেলেই তার যে এ অ্যান্টিবডি আছে সেই অ্যান্টিবডিটা এই এ অ্যান্টিজেনকে হচ্ছে অ্যাগ্লুটিনেশন করবে, স্তূপ করে ফেলবে, অধঃক্ষিপ্ত করে ফেলবে। সো রক্ত যাই যাই দিবা জমাট বেঁধে যাবে। তো রক্ত জমাট বেঁধে গেলে রক্ত দেওয়ার পরে সেই মানুষটা কিন্তু মারা যাবে। এই জন্য তার মানে এ ব্লাড গ্রুপ বি কে রক্ত দিতে পারবে না, ওকে রক্ত দিতে পারবে না, সে শুধুমাত্র এ এবং এ বি কে রক্ত দিতে পারবে। ঠিক আছে, এবার এটাকে একটু চেঞ্জ করে ফেলি। তাহলে এ তো বুঝছো, এবার এটাকে খেলে আমরা চেঞ্জ করব। এবার আসো বি। বি কাকে কাকে রক্ত দিতে পারবে? চল আমরা একটু দেখি বি কাকে কাকে হচ্ছে রক্ত দিতে পারবে। এবার ধরো তোমার রক্তের গ্রুপ বি, তাহলে তোমার রক্তের গ্রুপ বি হইলে তোমার মধ্যে কি আছে? বি অ্যান্টিজেন আছে আর হচ্ছে এ অ্যান্টিবডি আছে। এবার বলো তুমি বি কে রক্ত দিতে পারবা? এটা তো বুঝতেই পারতেছো, তুমি বি কে হচ্ছে তুমি কি করতে পারবা? রক্ত দিতে পারবা। কারণ যার রক্তের গ্রুপ বি তারও তোমার মতোই, যার রক্তের গ্রুপ বি তারও তোমার মতো হচ্ছে এ অ্যান্টিবডি আছে। সো তুমি তাকে যতই বি রক্ত গ্রুপ দাও কোনো প্রবলেম নাই, কারণ তার এখানে আছে এ অ্যান্টিবডি। এই অ্যান্টিবডি হচ্ছে বি এর বিরুদ্ধে কিচ্ছু করবে না, কোনো সমস্যা নাই। সো তুমি ইচ্ছা মতো বি ব্লাড গ্রুপ রক্ত হইলে তুমি আরেকজন বি কে রক্ত দিতে পারবা। আচ্ছা, এবার আসো সে কি এ বি কে রক্ত দিতে পারবে? এ বি কেও সে রক্ত দিতে পারবে। কেন পারবে? কারণ দেখো এ বিতে কোনো অ্যান্টিবডি নাই। সো তুমি যদি তাকে ইচ্ছা মতো যদি রক্তও দাও, ওর মধ্যে কোনো অ্যান্টিবডি নাই যে বি এর বিরুদ্ধে কাজ করবে। তার মানে এই বি এর বিরুদ্ধে কাজ করার জন্য এ বি ব্লাড গ্রুপের কোনো অ্যান্টিবডি নাই। সো নিশ্চিন্তে তুমি রক্ত দিতে পারো, কোনো প্রবলেম নাই। তার মানে বি ব্লাড গ্রুপ বি এবং এ বি কে হচ্ছে রক্ত দিতে পারবে। ঠিক আছে? আচ্ছা, এবার আসো সে কাকে রক্ত দিতে পারবে না? সে হচ্ছে বুঝতেই পারতেছো বি কখনো এ কে রক্ত দিতে পারবে না। কেন পারবে না? কারণ বি যখন এ কে রক্ত দিতে যাবে এই এর যে বি অ্যান্টিবডি আছে সেটা এই বি কে অ্যাগ্লুটিনেশন করে ফেলবে, স্তূপ আকারে জমায়ে ফেলবে। ফলে অধঃক্ষিপ্ত হয়ে গেলে, রক্ত জমাট বেঁধে গেলে সেই মানুষটা বাঁচবে না। এই জন্য বি কখনো এ কে রক্ত দিতে পারে না। সেমভাবে বলো বি কখনো ও কে রক্ত দিতে পারে না, কারণ ওতে হচ্ছে এ বি দুইটা অ্যান্টিবডি আছে। তো এই বি অ্যান্টিবডিটা এই বি এর বিরুদ্ধে তখন কাজ করবে, কাজ করে এটাকে জমাট বাঁধায় ফেলবে, ফলে লোহিত রক্তকণিকা জমাট বেঁধে যাবে, লাভ হবে না কোনো। তাহলে বুঝছো এই হচ্ছে ব্যাপার। আর তোমাদের মাথায় এখন আমি জানি তারপর একটা প্রশ্ন যে ভাইয়া ও যখন এ বিকে রক্ত দিবে ওরও তো এ অ্যান্টিবডি আছে, তাহলে সেই অ্যান্টিবডি কি তখন এই এ বির এর বিরুদ্ধে কোনো কাজ করবে না? করবে। বাট ওই যে কনসেপ্টটা সে আগের মতোই, যে তুমি যাকে রক্ত দিচ্ছ তার শরীরে ওর রক্তই বেশি থাকে। তার শরীরে মনে করো ওর নিজের রক্ত থাকবে হচ্ছে 5,000 থেকে 6,000 মিলিলিটার, আর তুমি ওকে রক্ত দিচ্ছ মাত্র 450 মিলিলিটার রক্ত দিচ্ছ। এক ব্যাগ রক্তে মানে তোমরা ব্লাডের ব্যাগ দেখছো না, হাসপাতালে গেলে দেখবা যে ঝুলে রাখছে রক্তের ব্যাগগুলা, ওইখানে 450 মিলিলিটার রক্ত হয়। তাহলে তুমি যখন কাউকে এক ব্যাগ রক্ত দাও, একটা মানুষ কিন্তু এক ব্যাগের বেশি রক্ত দিতে পারে না, দেখছোই নিশ্চয়ই। একটা মানুষের গা থেকে কিন্তু এক এক ব্যাগের বেশি রক্ত কখনোই নেয় না, দেখছো এটা তোমরা। সো এগুলো সমস্যা নাই। সো তুমি যখন তাকে এক ব্যাগ রক্ত দিবা মাত্র, তো ওর শরীরে ওর নিজের 5,000 থেকে 6,000 মিলিলিটার রক্ত আছে। তো সেই 5,000 থেকে 6,000 মিলিলিটার রক্তের তুলনায় তোমার দেওয়া ওই 450 মিলিলিটার রক্ত এমনিতেই কম। আবার এত কম রক্তের মধ্যে যে অ্যান্টিবডি আছে এটা খুব একটা এই জন্য ভেজাল করতে পারে না, কারণ ওর পরিমাণ অনেক কম, এই জন্য সমস্যা হয় না আর কি। ঠিক আছে, তাহলে বুঝছো বি কাকে কাকে রক্ত দিতে পারবে? আই হোপ বুঝতে পারতেছো। এবার আসো এ বি কাকে কাকে রক্ত দিতে পারবে। চলো আমরা দেখি এ বি। তাহলে এ বি কাকে কাকে রক্ত দিতে পারবে আমরা দেখি। এ বিতে কি আছে? এ অ্যান্টিজেন আছে, বি অ্যান্টিজেনও আছে, দুইটাই আছে।
আর এবিতে হচ্ছে কোনো অ্যান্টিবডি নাই। আচ্ছা, ও কাকে রক্ত দিতে পারবে? ফার্স্ট কথা হচ্ছে এবিকে রক্ত দিতে পারবে, কোনো সমস্যা নেই, কারণ ওর যে অবস্থা ওই এবির অবস্থা সেম, হুবহু একই জিনিস, বুঝতেই পারতেছে, এটা বোঝানোর কিছু নেই। এই জন্য এবিকে রক্ত দিতে পারবে, কোনো সমস্যা নেই। কিন্তু এবার কিন্তু আর সে শুধু এবিকেই রক্ত দিতে পারবে, এবার আর সে কাউকে রক্ত দিতে পারবে না। এবার আর সে কাউকেই রক্ত দিতে পারবে না, এবি শুধুমাত্র এবিকেই রক্ত দিতে পারবে। আর সে কাকে দিতে পারবে না, কাকে দিতে পারবে না সেখানে আমি একটু আসি। সে এ কেউ রক্ত দিতে পারবে না, ও কেউ রক্ত দিতে পারবে না, সে এবার বি কেউ রক্ত দিতে পারবে না। কেন পারবে না? দেখো, এবির মধ্যে একটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে এবির মধ্যে দুইটা অ্যান্টিজেনই আছে। তো সে যখন এ কে রক্ত দিতে যাবে, এর মধ্যে যে বি অ্যান্টিবডি আছে, সেই বি অ্যান্টিবডিটা ওর বি অ্যান্টিজেনের বিরুদ্ধে কাজ করবে, কাজ করে এটাকে অ্যাগ্লুটিনেশন করবে, ফলে এ নষ্ট হয়ে যাবে। নষ্ট হয়ে গেলে তাহলে লাভ নাই দিয়ে, সমস্যা হবে। তার মানে এবি কখনো এ কে রক্ত দিতে পারবে না। আবার খেয়াল করো, এবি কখনো ও কে রক্ত দিতে পারবে না। কেন? কারণ ওর মধ্যে এ অ্যান্টিবডিও আছে, বি অ্যান্টিবডিও আছে, দুইটাই আছে। সো এই দুইটা অ্যান্টিজেনের বিরুদ্ধে কাজ করবে, রিয়াকশন করবে, ফলে লাভ হবে না দিয়ে। আবার এবি কখনো বি কে রক্ত দিতে পারবে না, সেম, কারণ বি এর মধ্যে যে এ অ্যান্টিবডি আছে, সেই অ্যান্টিবডিটা ওর এর বিরুদ্ধে কাজ করবে, ফলে লাভ হবে না। এই জন্য এবি শুধুমাত্র এবিকেই রক্ত দিতে পারবে, আর কাউকে রক্ত দিতে পারবে না। ঠিক আছে? আচ্ছা, এবার আসো হচ্ছে ও ব্লাড গ্রুপ। এবার আসো ও ব্লাড গ্রুপ, ও, এবার আসো এটা ব্লাড গ্রুপটাই হচ্ছে ও ব্লাড গ্রুপ। তাহলে এখানে কোনো অ্যান্টিজেন নাই, ও মানে 0, তার মানে কোনো অ্যান্টিজেন নাই। আর কোনো অ্যান্টিজেন না থাকার কারণে এখানে দুইটা অ্যান্টিবডি আছে। কোনো অ্যান্টিজেন না থাকার কারণে এখানে কি আছে? দুইটাই অ্যান্টিবডি আছে, এ বি দুইটাই আছে। এবার দেখো, ও কাকে রক্ত দিতে পারবে? ও হচ্ছে ও কে রক্ত দিতে পারবে, ও এ কে রক্ত দিতে পারবে, ও হচ্ছে বি কেও রক্ত দিতে পারবে। আচ্ছা, কেন পারবে আমি তোমাকে একটু বলি। আচ্ছা, কেন পারবে? দেখো, ওর মধ্যে কোনো অ্যান্টিজেন নাই, সো ওর মধ্যে কোনো ঝামেলা নাই। ও যদি কোনো, আচ্ছা, প্রথম কথা হচ্ছে ও কিন্তু অবশ্যই কি করতে পারবে? ও কিন্তু অবশ্যই ওকে রক্ত দিতে পারবে। কেন পারবে? কারণ ওর মধ্যে কোনো অ্যান্টিজেন নাই। তোর মধ্যে যদি কোনো কারণে অ্যান্টিজেন না থাকে, তাহলে ও যদি ওকে রক্তও দেয় কোনো সমস্যা নাই, কারণ ওর কোনো অ্যান্টিজেনই নাই। তো অ্যান্টিজেন না থাকলে অ্যান্টিবডি কার সাথে বিক্রিয়া করবে? বিক্রিয়া করার মতো কেউ নাই, খেলোয়াড় নাই, খেলবে কার সাথে? একটা কথা আছে না, তোমরা পড়ছো মনে হয়, লাল সালু উপন্যাসে পড়ার কথা, খেলোয়াড় নাই, খেলবে কার সাথে? খেলোয়াড় তো চলে গেছে। লাল সালু উপন্যাসের একটা ডায়লগ, আবার উল্টাপাল্টা ভাবে নিস না। যাই হোক, সেম। তাহলে এখানে কোনো অ্যান্টিজেনই নাই। সো যদি এখন ওকে যদি রক্ত দেয়, ও যদি ওকেই রক্ত দেয়, ওর মধ্যে অ্যান্টিবডি আছে, কিন্তু সেই অ্যান্টিবডি কার সাথে বিক্রিয়া করবে? বিক্রিয়া করার মতো কোনো অ্যান্টিজেন নাই তো এখানে, ফলে এখানে কোনো সমস্যা হবে না। এই জন্য ওকে রক্ত দিতে পারবে, কোনো প্রবলেম নাই। এবার আসো, সেম কারণে ও এ কেউ রক্ত দিতে পারবে, কারণ এখানে বি অ্যান্টিবডি আছে, কিন্তু সেই বি অ্যান্টিবডি কার সাথে রিয়াকশন করবে? খেলোয়াড় নাই তো, তাহলে এখানেও কোনো রিয়াকশন হবে না। আর রিয়াকশন না হওয়া মানেই তুমি দিতে পারবা, কোনো সমস্যা হবে না। সেমভাবে ও বিকে রক্ত দিতে পারবে, কারণ বিতে হচ্ছে এ অ্যান্টিবডি আছে, কিন্তু সেই এ অ্যান্টিবডি কার সাথে রিয়াকশন করবে? এখানে কোনো এ অ্যান্টিজেন নাই, সো সে রিয়াকশন করবে না। রিয়াকশন করবে না মানে কোনো সমস্যা হবে না, ঠিক থাকবে। আবার ও এবিকেও রক্ত দিতে পারবে, কারণ এবিতে কোনো অ্যান্টিবডি নাই, আবার ওর কোনো অ্যান্টিজেনও নাই, সো এখানে আরও কোনো সমস্যা হবে না। মানে এখানে কোনো অ্যান্টিবডিও নাই, আবার এখানে কোনো অ্যান্টিজেনও নাই, সো কোনো সমস্যাই হবে না, কিচ্ছু হবে না। তার মানে ওকেও রক্ত দিতে পারবে, একেও রক্ত দিতে পারবে, বিকেও রক্ত দিতে পারবে, এবিকেও রক্ত দিতে পারবে। তার মানে ও সব ব্লাড গ্রুপকে রক্ত দিতে পারবে। খেয়াল করে দেখো, ও সব ব্লাড গ্রুপকে হচ্ছে রক্ত দিতে পারবে। তাহলে ও সবাইকে রক্ত দিতে পারবে। তাহলে ও রক্ত দিতে পারবে না কাকে? কাউকেই না, ও সবাইকেই রক্ত দিতে পারবে। ওকেও রক্ত দিতে পারবে, এ বি সবাইকে রক্ত দিতে পারবে। তার মানে ও কাকে রক্ত দিতে পারবে না? বলো, এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে একটা বড় সড়ো ক্রস। মানে ও সবাইকেই রক্ত দিতে পারতেছে, ও কাউকে রক্ত দিতে পারবে না, এরকম হবে না, তাহলে এটা বাদ। এই জন্য ও যেহেতু সবাইকেই রক্ত দিতে পারে, এই জন্য ওকে তোমার বলা হয়, ও ব্লাড গ্রুপকে তোমার বলা হয়, একটু লেখি এখান থেকে, তাহলে একটা এমসিকিউ আর একটু শিখে রাখো। ও যেহেতু সবাইকেই রক্ত দিতে পারে, এই জন্য ও ব্লাড গ্রুপকে তোমার বলা হয় সার্বজনীন দাতা। মানে সে সবাইকেই রক্ত দান করতে পারে, সব ব্লাড গ্রুপকেই রক্ত দান করতে পারে, তাহলে সার্বজনীন দাতা।
বা এটাকে ইংলিশে বলা হয় ইউনিভার্সাল ডোনার। ইউনিভার্সাল ডোনার বা সার্বজনীন দাতা, ঠিক আছে, কারণ সে সবাইকে হচ্ছে রক্ত দিতে পারে, সে সবাইকে রক্ত দিতে পারতেছে, তাহলে সে সার্বজনীন দাতা বা ইউনিভার্সাল ডোনার। ডোনার মানে যে ডোনেট করে বা যে দান করে, ঠিক আছে, ও ব্লাড গ্রুপ। এবং তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো, এবি ব্লাড গ্রুপেরও আবার একটা বৈশিষ্ট্য আছে। দেখো, এবি ব্লাড গ্রুপ এ থেকেও রক্ত নিতে পারতো, বি থেকেও রক্ত নিতে পারতো, এবি ব্লাড গ্রুপ এবি থেকেও রক্ত নিতে পারতো, আবার এবি ব্লাড গ্রুপ খেয়াল করে দেখো ও থেকেও রক্ত নিতে পারতেছে। তার মানে এবি ব্লাড গ্রুপটা আবার সবার কাছ থেকে রক্ত নিতে পারে, এ থেকেও নিতে পারতো, বি থেকেও নিতে পারতো, ও থেকেও নিতে পারতো, আবার এবি থেকেও নিতে পারতো। তার মানে এবি ব্লাড গ্রুপ আবার সবার কাছ থেকে রক্ত নিতে পারে, ও দিতে পারে না কাউরে, ঠিক আছে, ও নিতে পারে সবার কাছ থেকে। তাহলে এবি ব্লাড গ্রুপ সবার কাছ থেকে হচ্ছে রক্ত নিতে পারে, এই জন্য ওকে বলা হয় সার্বজনীন গ্রহীতা। ও সবার কাছ থেকে রক্ত নিতে পারে, ও এবির কাছ থেকে রক্ত নিতে পারে, এর কাছ থেকে রক্ত নিতে পারে, বি এর কাছ থেকে রক্ত নিতে পারে, ওর কাছ থেকে রক্ত নিতে পারে, মানে ও সবার কাছ থেকে নিতে পারে, তাহলে গ্রহণ করতে পারে, গ্রহীতা। তাহলে সার্বজনীন গ্রহীতা, বা এটাকে ইংলিশে বলা হয় ইউনিভার্সাল রেসিপিয়েন্ট। ইউনিভার্সাল রেসিপিয়েন্ট, সার্বজনীন গ্রহীতা বা ইউনিভার্সাল রেসিপিয়েন্ট নামে হচ্ছে সে পরিচিত। তাহলে কি বোঝা গেছে? তাহলে সিম্পল জিনিস, ক্লিয়ার? তাহলে এবি ব্লাড গ্রুপ সার্বজনীন গ্রহীতা বা ইউনিভার্সাল রেসিপিয়েন্ট, আর ও ব্লাড গ্রুপ হচ্ছে সার্বজনীন দাতা বা ইউনিভার্সাল ডোনার। একদম ইজি, ঠিক আছে, পারবা। তাহলে দেখছো একদম ইজি, জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, এবার আসো এগুলার কত পার্সেন্টেজ আছে, একটু পার্সেন্টেজগুলো হচ্ছে দেখতে পারো এমসিকিউ হিসেবে। আরও কিছু এমসিকিউ আছে যেগুলো আমরা এই স্লাইডে সাজাইছি, দেখো। এ ব্লাড গ্রুপ, এরকম পৃথিবীর 23% মানুষের হচ্ছে এ ব্লাড গ্রুপ আছে, একটু এমসিকিউর জন্য। বি ব্লাড গ্রুপটা একটু বেশি আছে, 35% মানুষের। এবি ব্লাড গ্রুপ একটু কম আছে, 8% মানুষের। আর ও ব্লাড গ্রুপ আছে হচ্ছে তোমার 34% মানুষের। দেখছো? তাহলে এই ছকটা আমরা খুব সুন্দর করে হচ্ছে পড়ে ফেলছি। তাহলে একদম ক্লিয়ার, পারবা। তাহলে বলো এটা কি একদম ক্লিয়ার হয়েছে কিনা? তাহলে একটা কাজ করো, তোমরা একটা স্ক্রিনশট নিয়ে আমাদের একটা রিভিউ দিও ডিএমসি স্টেশন গ্রুপে, যে সুব্রতা 2.0 ক্লাসগুলো হচ্ছে তোমাদের কেমন লাগতেছে, বা একবারে কনসেপ্ট ক্লিয়ার কিনা। বলো এখন তোমরা এটা পড়াইতে পারবা কিনা। আমার কথা হচ্ছে কি, কনসেপ্ট ক্লিয়ার হবে, এটা বুঝবা কেমনে? এটা আইনস্টাইন একটা কথা বলছে, ইফ ইউ ক্যান মেক আ 6-year-old আন্ডারস্ট্যান্ড ইউর টপিক, দেন ইউ আন্ডারস্ট্যান্ড দিস, বাট ইফ ইউ কান্ট, ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড দিস বাই ইয়োরসেলফ। এর মানে হচ্ছে তুমি যদি একটা 6 বছরের বাচ্চাকে যদি একটা জিনিস বুঝাইতে পারো, তার মানে তুমি জিনিসটা নিজে বুঝছো। আইনস্টাইন বলছে এই কথাটা। আর যদি একটা 6 বছরের বাচ্চাকে তুমি নিজে বুঝাইতে না পারো, তার মানে তুমি আসলে বুঝো নাই। ব্যাপারটা এরকম বুঝাইছে আর কি, ঠিক আছে? তাহলে একটু তোমরা বলো, এরকম একটা 6 বছরের যদি বাচ্চা থাকে তোমাদের, বাচ্চা বলতে আসলে মানে কাজিন আর কি, নিজেদের বাচ্চার কথা বলি নাই, ঠিক আছে, আশেপাশের কাজিন বা ছোট ভাই বোন যদি থাকে, ওদেরকে তোমরা এখন বুঝাইতে পারবা না এই জিনিসটা, যে এ বি ও এটা কেমনে করছে, কে কাকে রক্ত দিতে পারবে পারবে না, সুন্দর করে বুঝাইতে পারবা না। তাহলে কনফিডেন্স কি আসছে? এইভাবে হচ্ছে কনফিডেন্স আসতে হবে। তাহলে একটা ছবি তুলে আমাদের হচ্ছে গ্রুপে একটা রিভিউ দিও, ডিএমসি স্টেশন গ্রুপে একটা রিভিউ দিও সুব্রতা 2.0 ক্লাসগুলো, ঠিক আছে? একটা পোজ দিলাম, দাঁড়াও একটা সুন্দর পোজ দিই, তোমরা যাতে একটা সুন্দর ছবি তুলতে পারো, এই যে, ঠিক আছে? ওকে, অনেকক্ষণ বুঝতেছি। আচ্ছা, তাহলে এগুলো পারবা। এখন আসো, এটা সহজ জিনিস, তারপর একটু সুন্দর করে বুঝাই দিলাম পুরো ব্যাখ্যা সহ, কেন দিতে পারবে কেন পারবে না। আচ্ছা, এখন আসো আমরা দেখি যে এ ব্লাড গ্রুপ হচ্ছে তোমার হওয়ার কারণটা কি, ঠিক আছে? জিনতাত্ত্বিক ব্যাখ্যা। তাহলে এখন আমাদেরকে লাগবে হচ্ছে জিনতাত্ত্বিক ব্যাখ্যা, ঠিক আছে? এখন আমাদের জিনতাত্ত্বিক হচ্ছে তোমার ব্যাখ্যা লাগবে, যে কেন একটা মানুষের রক্তের গ্রুপ হচ্ছে এ হয়, বি হয়, এ বিও হয়। আচ্ছা, তাহলে এখন আসো হচ্ছে এই যে মানুষের রক্তের গ্রুপ এ বি নাকি এ বি, মানুষের রক্তের গ্রুপ হচ্ছে তোমার এ হবে নাকি বি হবে নাকি এ বি হবে, এটা হচ্ছে জিন কর্তৃক নিয়ন্ত্রিত হয়। আমাদের সকল বৈশিষ্ট্য হচ্ছে জিন কর্তৃক নিয়ন্ত্রিত হয়। তাহলে এই যে মানুষের রক্তের গ্রুপ এবিও ব্লাড গ্রুপ, তাহলে এবিও ব্লাড গ্রুপও হচ্ছে তোমার জিন কর্তৃক নিয়ন্ত্রিত হয়। কিন্তু মজার ব্যাপার হচ্ছে
মানুষের রক্তের যে ব্লাড গ্রুপ সেটা যেই জিন কর্তৃক নিয়ন্ত্রিত হয় সেই জিনের 3টা অ্যালিল আছে। কয়টা অ্যালিল আছে? 3টা অ্যালিল আছে। সেই অ্যালিল 3টা হচ্ছে, একটা হলো LA, একটা হচ্ছে LB, আরেকটা হচ্ছে L0। তাহলে মানুষের রক্তের গ্রুপ নিয়ন্ত্রণকারী যে জিনটা সেই জিনের কয়টা অ্যালিল আছে? 3টা অ্যালিল আছে, LA, LB, L0। এই এলটা কি থেকে আসছে? এলটা আসছে ওই যে ল্যান্ডস্টেইনারের নামের প্রথম অক্ষর এল থেকে। বিজ্ঞানী ল্যান্ডস্টেইনার হচ্ছে প্রথম এগুলো আবিষ্কার করছে, এই জন্য তার প্রতি সম্মান দেখিয়ে ল্যান্ডস্টেইনারের নামের প্রথম অক্ষর এল, এখান থেকে জিনগুলোর নাম দেওয়া হয়েছে LA, LB, L0। তাহলে মানুষের রক্তের ব্লাড গ্রুপ নির্ধারণকারী জিনের 3টা অ্যালিল আছে, একটা হচ্ছে LA, একটা হচ্ছে LB, একটা হচ্ছে L0। এখন এই 3টা অ্যালিলের মধ্যে এখন তুমি বাকি ব্যাপারটা বুঝবা। যদি কোনো কারণে দেখো এই 3টা অ্যালিলের মধ্যে আমি একটু বলে দিই, তাহলে মানুষের রক্তের গ্রুপ নির্ধারণ, এখানে 3টা অ্যালিল আছে। তাহলে অ্যালিল 3টা কি কি? অ্যালিল 3টা হচ্ছে LA, LB, L0। এই 3টার মধ্যে LA ও LB এই দুইটা হচ্ছে প্রকট বা ডমিন্যান্ট, ঠিক আছে? আর L0 এটা হচ্ছে প্রচ্ছন্ন বা রিসেসিভ। আচ্ছা, এখন ধরো মানুষের যে হোমোলোগাস যে ক্রোমোজোম আছে জোড়ায় জোড়ায় থাকে, তাহলে হোমোলোগাস ক্রোমোজোমের যে নির্দিষ্ট লোকাস, মনে করো এটা একটা হোমোলোগাস ক্রোমোজোমের হচ্ছে একটা নির্দিষ্ট লোকাস, তাহলে সেই নির্দিষ্ট লোকাসে যদি দুইটাই এলে থাকে তাহলে তার রক্তের গ্রুপ হবে A। বুঝতেই পারতেছো? আবার যদি দুইটার মধ্যে, একটু বুঝো, দুইটার মধ্যে যদি একটা LA থাকে আর আরেকটা যদি L0 থাকে, একটা LA এবং আরেকটা যদি L0 থাকে, হ্যাঁ, তাও তার রক্তের গ্রুপ হবে A। বুঝতে পারছো? তাহলে দুইটার মানুষের হোমোলোগাস ক্রোমোজোমের নির্দিষ্ট লোকাসে যদি একটা LA এবং একটা যদি L0 থাকে, তাও তার রক্তের গ্রুপ হবে A। কেন? কারণ এই যে A হচ্ছে প্রকট, তার 0 হচ্ছে প্রচ্ছন্ন, তাহলে এটা প্রকট, এটা প্রচ্ছন্ন, তাহলে কার বৈশিষ্ট্য প্রকাশ পাবে? প্রকট জিনের বৈশিষ্ট্য প্রকাশ পাবে, এই জন্য সেটা A হবে। বুঝছো? এখন আসো, যদি এরকম হয়, এটা হচ্ছে A ব্লাড গ্রুপ, তাহলে এটা হচ্ছে A ব্লাড গ্রুপের ক্ষেত্রে এই দুইটা সিচুয়েশন হতে পারে। এবার আসো হচ্ছে আমরা B ব্লাড গ্রুপের ক্ষেত্রে দেখাই। বুঝতেই পারতেছো? B ব্লাড গ্রুপের ক্ষেত্রে খুবই সিম্পল। হোমোলোগাস ক্রোমোজোমের যে নির্দিষ্ট লোকাস আছে, সেই নির্দিষ্ট লোকাসের দুইটা অ্যালিল দুইটাই যদি LB হয়, বুঝতেই পারতেছো, তাহলে তার ব্লাড গ্রুপ হবে হচ্ছে B। আর যদি একটা LB হয় আর একটা যদি L0 হয়, তাও ব্লাড গ্রুপ হবে B। কারণ আমরা বলছিলাম যে LA এবং LB এটা হচ্ছে প্রকট, এই দুইটা প্রকট, তাহলে এটা প্রকট আর L0 হচ্ছে প্রচ্ছন্ন, তাহলে প্রকটটার বৈশিষ্ট্য প্রকাশ পাবে, তার মানে তার ব্লাড গ্রুপ হবে B। এটা হচ্ছে B ব্লাড গ্রুপের ক্ষেত্রে হয় এরকম সিচুয়েশন। তার মানে B ব্লাড গ্রুপের ক্ষেত্রে দুইটা সিচুয়েশন হতে পারে। এটা যদি হোমোজাইগাস হয়, হোমোজাইগাস মানে তো বুঝতেছো যে জিনের অ্যালিল দুইটা যদি সেম হয়, যে এটাও LB এটাও LB, তাহলে এটা কি? দুইটা জিনই হচ্ছে তোমার এখানে সেম, তাহলে এটা হচ্ছে হোমোজাইগাস। বায়োলজিতে হোমো শব্দের মানে হচ্ছে সেম, তাহলে এটা হচ্ছে হোমোজাইগাস। আর এটা হচ্ছে হেটারোজাইগাস। ঠিক আছে? এবার আসো তাহলে ও ব্লাড গ্রুপ কখন হয়? আচ্ছা, ও ব্লাড গ্রুপ হচ্ছে দুইটাই যদি L0 হয়, তাহলে বুঝতেই পারতেছো, দুইটাই যদি এখন L0 হয়, দুইটাই 0, তাহলে আর কিছু করার নাই, সেটা তো 0ই হবে, মানে ও হবে। তাহলে ও ব্লাড গ্রুপের ক্ষেত্রে শুধু একটা সিচুয়েশনই হতে পারে, যে দুইটাই যদি 0 হয় তাহলে একমাত্র সে 0 হবে, মানে ও হবে আর কি। তাহলে ও ব্লাড গ্রুপের ক্ষেত্রে শুধুমাত্র হোমোজাইগাস পাওয়া যায়, এখানে কোনো হেটারোজাইগাস নাই। এখানে শুধু কি পাওয়া যায়? হোমোজাইগাস। আর হোমো তো মনে আছে নিশ্চয়ই, বায়োলজিতে হোমো শব্দের মানে হচ্ছে সেম, তাহলে দুইটা জিন সেম, তাহলে হোমোজাইগাস। আচ্ছা, এবার আসো হচ্ছে এবি কখন হয়? এবির ক্ষেত্রে বুঝতেই পারতেছো, একটা যদি LA হয় এবং একটা যদি LB হয়, তাহলে তার রক্তের গ্রুপ হচ্ছে AB হয়। একটা যদি LA হয় এবং একটা যদি LB হয়, তাহলে তার রক্তের গ্রুপ হচ্ছে LA হয়। সরি, LA এবং LB হলে তার রক্তের গ্রুপ হচ্ছে AB হয়, AB।
আচ্ছা কেন? কারণ দেখো আমি তোমাকে কি বলছিলাম, এল এ ও এল বি এই দুইটাই হচ্ছে প্রকট, এই দুইটাই হচ্ছে প্রকট এবং এদের প্রকটতা হচ্ছে তোমার সমান। তার মানে এই দুইটা হচ্ছে আসলে সমপ্রকটতা প্রদর্শন করে, সমপ্রকটতা। দেখো এটা একটা বাংলা শব্দ, প্রকটতা মানে হচ্ছে প্রকট আর সম মানে সমান। তার মানে এল এ এবং এল বি এই দুইটার প্রকটতা সমান। প্রকটতা সমান মানে হচ্ছে ও তার বৈশিষ্ট্য প্রকাশ করবে, ও তার বৈশিষ্ট্য প্রকাশ করবে। তাহলে ও তার বৈশিষ্ট্য প্রকাশ করলে এ হবে, এটা তার বৈশিষ্ট্য প্রকাশ করলে বি হবে, তার মানে দুইটাই হবে। যেহেতু দুইটার প্রকটতা হচ্ছে তোমার সমান, তাহলে দুইটাই হবে, এই জন্য এও হবে বিও হবে, তার মানে এ বি। তার মানে এই ক্ষেত্রে ব্লাড গ্রুপ হবে হচ্ছে এ বি। শেষ। তাহলে বুঝছো? তাহলে এবি ব্লাড গ্রুপের ক্ষেত্রে জিনোটাইপ হচ্ছে এল এ এল বি, ও ব্লাড গ্রুপের ক্ষেত্রে এল জিরো এল জিরো। কিন্তু এ ব্লাড গ্রুপের ক্ষেত্রে দুইটা সিচুয়েশন হতে পারে, হোমোজাইগাস হলে এল এ আর হেটারোজাইগাস হলে এল এ এল জিরো। সেমভাবে বি ব্লাড গ্রুপের ক্ষেত্রে দুইটা সিচুয়েশন হতে পারে, হোমোজাইগাস হলে এল বি, হেটারোজাইগাস হলে এল জিরো। ঠিক আছে, এটা হচ্ছে মানুষের ব্লাড গ্রুপ। এখন এই যে তাহলে মানুষের ব্লাড গ্রুপ নির্ধারণকারী যে জিনটা, তাহলে ব্লাড গ্রুপ নির্ধারণকারী জিনের কয়টা অ্যালিল আছে? 3টা অ্যালিল আছে। নর্মালি বলতো একটা জিনের কয়টা অ্যালিল থাকে? একটা জিনের হচ্ছে 2টা অ্যালিল থাকে। যেমন দেখো নর্মালি একটা জিনের হচ্ছে তোমার কয়টা অ্যালিল থাকে? 2টা অ্যালিল থাকে। যেমন দেখো ওই যে বড় হাতের টি, ছোট হাতের টি, এটা একটা অ্যালিল, এটা কিন্তু আরেকটা অ্যালিল। তাহলে নর্মালি একটা জিনের অ্যালিল থাকে 2টা, কিন্তু মানুষের ব্লাড গ্রুপ নির্ধারণকারী জিনের অ্যালিল আছে 2-এর বেশি। তাহলে 2-এর বেশি আছে, এটাকে এই জন্য ইংলিশে বলা হয় মাল্টিপল। 2-এর বেশি থাকলে এটাকে ইংলিশে বলা হয় মাল্টিপল। মাল্টিপল মানে অনেক বেশি, অনেক বেশি বলতে এখানে 2-এর বেশি। তাহলে নর্মালি একটা জিনের 2 ধরনের অ্যালিল থাকে, কিন্তু ব্লাড গ্রুপ নির্ধারণকারী জিনের 3টা অ্যালিল আছে, তাহলে 2-এর বেশি আছে। তাহলে 2-এর বেশি এই জন্য এটাকে বলা হয় মাল্টিপল অ্যালিল। 2-এর বেশি এই জন্য এটাকে বলা হয় মাল্টিপল অ্যালিল। ঠিক আছে, তাহলে 2-এর বেশি থাকলে এটাকে তোমার কি বলা হয়? মাল্টিপল অ্যালিল বলা হয়। আর এই মাল্টিপল অ্যালিল কর্তৃক নিয়ন্ত্রিত যে বংশগতির বৈশিষ্ট্য, এটাকে মাল্টিপল অ্যালিলিজম বলে। তাহলে মাল্টিপল অ্যালিল কর্তৃক নিয়ন্ত্রিত বংশগতির বৈশিষ্ট্যকে কি বলা হয়? মাল্টিপল অ্যালিলিজম বলা হয়। তাহলে এটা অ্যাকচুয়ালি হচ্ছে মাল্টিপল অ্যালিলিজমের হচ্ছে এক্সাম্পল। তাহলে এটা হচ্ছে অ্যাকচুয়ালি মাল্টিপল অ্যালিলিজম। তাহলে মাল্টিপল অ্যালিলিজমের হচ্ছে তোমার এক্সাম্পল। তাহলে কি পারা যাবে? তাহলে বুঝছো, এটাই হচ্ছে কাহিনী। তাহলে মাল্টিপল অ্যালিল কি? যে নর্মালি একটা জিনের 2 ধরনের অ্যালিল থাকে, কিন্তু মানুষের ব্লাড গ্রুপ নির্ধারণকারী জিনের 3টা অ্যালিল আছে, তাহলে 2-এর বেশি আছে, এই জন্য মাল্টিপল। মাল্টিপল শব্দের মানে বেশি, তাহলে 2-এর বেশি আছে অ্যালিল, তাহলে এই জন্য এটাকে মাল্টিপল অ্যালিল বলে। আর মাল্টিপল অ্যালিল কর্তৃক নিয়ন্ত্রিত বংশগতির যে বৈশিষ্ট্য, মাল্টিপল অ্যালিল কর্তৃক নিয়ন্ত্রিত বংশগতির বৈশিষ্ট্যকে হচ্ছে মাল্টিপল অ্যালিলিজম বলে। তাহলে এই মাল্টিপল অ্যালিল কর্তৃক নিয়ন্ত্রিত বংশগতির বৈশিষ্ট্যকে মাল্টিপল অ্যালিলিজম বলে। শেষ। পারবা? তাহলে এগুলো আমরা পারবো, এই জিনিসগুলো আমাদের একদম ক্লিয়ার। তাহলে এগুলো যদি আমরা পারি, হ্যাঁ, তাহলে আর কি লাগে? শেষ। এবার আসো, তাহলে এবার এ পজিটিভ বি পজিটিভ, তাহলে এগুলো নিয়ে আমরা এখন একটু দেখি। তাহলে এ পজিটিভ কি, বি পজিটিভ কি? আচ্ছা, তো মানুষ হচ্ছে এবিও ব্লাড গ্রুপ আবিষ্কার করছে, কিন্তু তারপরও দেখা গেছে মাঝে মাঝে কিছু প্রবলেম হইতো। এবিও ব্লাড গ্রুপ আবিষ্কারের পরও দেখা যেত কিছু প্রবলেম হইতো, রক্ত সঞ্চালনের ক্ষেত্রে কিছু প্রবলেম হইতো। যে অনেক সময় এ ব্লাড গ্রুপের ব্যক্তিকে এ ব্লাড গ্রুপই রক্ত দিছে, তারপরও দেখা যেত রিয়াকশন হইতো, রিয়াকশন হয়ে লোকটা হচ্ছে তোমার মারা যাইতো। আচ্ছা, কেন রিয়াকশন হয়ে লোকটা মারা যাইতো? আচ্ছা, এটা পরবর্তীতে হচ্ছে তোমার বিজ্ঞানীরা হচ্ছে আরও গবেষণা করছে। এরকম গবেষণা করতে করতে 1940 সালে আবার হচ্ছে এই ল্যান্ডস্টেইনার, তার মানে দেখো এই লোকটা কি পরিমাণ পরিশ্রমী, 1901 সালে একটা জিনিস আবিষ্কার করছে, তারও আবার 40 বছর পরে, প্রায় 39 বছর পরে যে ল্যান্ডস্টেইনার এবং তার একজন ছাত্র উইনার, উইনার সবসময় উইন করতো, তাহলে ল্যান্ডস্টেইনার এবং উইনার পরবর্তীতে রেসাস বানর, ঠিক আছে, রেসাস নামক এক প্রকার বানরের প্রজাতি থেকে, সেখান থেকে রক্ত হচ্ছে খরগোশের রক্তে প্রবেশ করিয়ে এক ধরনের অ্যান্টিবডি উৎপাদনে সক্ষম হন। এখান থেকে তারা ধারণা করেন যে রেসাস বানরের হচ্ছে তোমার লোহিত রক্তকণিকায় এক প্রকারের হচ্ছে অ্যান্টিজেন আছে। তাহলে সেই রেসাস বানরের নাম অনুযায়ী অ্যান্টিজেনকে হচ্ছে আরএইচ ফ্যাক্টর বলে। ঠিক আছে,
তাহলে কি বুঝতে পারতেছো? এই হচ্ছে ব্যাপারটা। তাহলে RH ফ্যাক্টর তাহলে কি, চলো আমরা একটু দেখি, একটু তোমাদেরকে ইতিহাস বলি। তাহলে RH ফ্যাক্টর আবিষ্কার করছে এই যে কার্ল ল্যান্ডস্টেইনার, একই লোক, এবং সাথে এবার তার একজন কি ছিল, তার একজন ছাত্র ছিল, মানে সে বয়স হয়ে গেছে, বুঝো 1901 সালে, 1901 সালে যখন সে এবিও ব্লাড গ্রুপ আবিষ্কার করছে তখন সে ইয়াং ছিল, কিন্তু এটার 40 বছর পরে সে একটা জিনিস আবিষ্কার করছে। ভাই, একটা মানুষ একটা বিশাল জিনিস আবিষ্কার করছে, তখনই তার বয়স ছিল মনে করো 30-এর ঘরে, তাহলে তারও 40 বছর পর মানে বয়স হয়ে গেছে 70 বছর, এরকম একটা লোকের তো এখন অ্যাসিস্ট্যান্ট দরকার। তো এই জন্য কার্ল ল্যান্ডস্টেইনার এবং তার একজন ছাত্র উইনার মিলে 1940 সালে তারা এই RH ফ্যাক্টর হচ্ছে নামক একটা ফ্যাক্টর আবিষ্কার করছে। এটা কিভাবে আবিষ্কার করছে? তারা প্রথমে একটা বানর নিয়ে গবেষণা করছিল, রেসাস বানর, এটার বৈজ্ঞানিক নামটাও হচ্ছে তোমার পরীক্ষায় আসে, ঠিক আছে? তাহলে তারা প্রথমে একটা বানর নিয়ে হচ্ছে তারা পরীক্ষা করছে, সেই বানরটার নাম ছিল হচ্ছে রেসাস বানর বা রেসাস মাঙ্কি। তাহলে রেসাস বানর, এটার বানানটা এরকম, রেসাস, রেসাস বানর, এটার বৈজ্ঞানিক নামটা একটু পড়ো, অনেক সময় মেডিকেলে আসে যে রেসাস বানরের বৈজ্ঞানিক নাম কি, ম্যাকাকা মুলাটা, বইয়ে আছে ম্যাকাকা মুলাটা। আর একটা কথা মনে রাখবা, বৈজ্ঞানিক নাম যখন তুমি হাতে লিখবা অবশ্যই কি করতে হবে, আলাদা আলাদা করে হচ্ছে তোমার দুইটা দাগ দিতে হবে, এরকম আলাদা আলাদা করে নিচে দুইটা দাগ দিতে হবে, একটা জেনাসের নিচে আর একটা হচ্ছে স্পেসিসের নিচে। তাহলে ম্যাকাকা মুলাটা, ঠিক আছে? তাহলে ম্যাকাকা মুলাটা, এটা হচ্ছে রেসাস বানরের হচ্ছে তোমার বৈজ্ঞানিক নাম, ম্যাকাকা মুলাটা, ঠিক আছে? ম্যাকাকা, আচ্ছা বানানটা একটু চেক করো তো, ম্যাকাকা মুলাটা, মুলাট, আচ্ছা মুলাটটা সরি, মুলাটটা, এল একটা টি দুইটা মনে হয়, তাও একটু দেখে নিও, হ্যাঁ একটু বানানটা অনেকদিন আসলে একটু কনফিউজড, ম্যাকাকা মুলাটটা এটাই মনে হয়, ডাবল টি মনে হয়, তাও একটু দেখে নিও, ক্রস চেক করে নিও, বই থেকে একটু দেখে নিও, সমস্যা নেই। তাহলে ম্যাকাকা মুলাটা, এটা হচ্ছে রেসাস বানরের হচ্ছে তোমার বৈজ্ঞানিক নাম, ঠিক আছে? তো তারা এই রেসাস বানর নিয়ে গবেষণা করার সময় তারা একটা কাজ করছে, রেসাস বানর, ঠিক আছে, এই রেসাস বানরের হচ্ছে রক্ত, এই রেসাস বানর থেকে তারা রক্ত নিছে, সেই রক্তটা নিয়ে তারা হচ্ছে খরগোশের রক্তে হচ্ছে প্রবেশ করাইছে, অর্থাৎ রেসাস বানর থেকে হচ্ছে রক্ত নিয়ে সেই রক্তের সাথে কার রক্ত মিশাইছে, খরগোশের রক্ত মিশাইছে। তো খরগোশের রক্ত মিশানোর কারণে পরবর্তীতে দেখা গেছে যে খরগোশের রক্তে এক ধরনের অ্যান্টিবডি উৎপাদন হয়েছে, মানে রেসাস বানরের হচ্ছে তোমার রক্ত যখন খরগোশের রক্তে মিশানো হয়েছে টেস্ট টিউবে, তখন দেখা গেছে যে এখানে এক ধরনের অ্যান্টিবডি উৎপাদন হয়েছে। আচ্ছা, কেন খরগোশের রক্তে অ্যান্টিবডি উৎপাদন হবে? কারণ অ্যান্টিবডি তখনই উৎপন্ন হবে যখন সে দেখবে যে আমার আশেপাশে কোনো একটা শত্রু আসছে। তাহলে দেখো, এখানে খরগোশের রক্তে তুমি কার রক্ত মিশাইছো, বানরের রক্ত মিশাইছো, তার মানে নিশ্চয়ই সেই বানরের রক্তে এমন কিছু একটা ছিল যেটাকে খরগোশের রক্ত হচ্ছে শত্রু মনে করছে। তো শত্রু মনে করার কারণে সেই শত্রুটাকে ধ্বংস করে দেওয়ার জন্য খরগোশের রক্তে তখন অ্যান্টিবডি উৎপাদন হয়েছে। তার মানে অ্যান্টিবডিটা এমনি এমনি উৎপাদন হয় নাই, অবশ্যই বানরের রক্তে এমন কিছু একটা ছিল যার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য অ্যান্টিবডি তৈরি হয়েছে। তাহলে অ্যান্টিবডি কার বিরুদ্ধে যুদ্ধ করে? অ্যান্টিজেনের বিরুদ্ধে যুদ্ধ করে। দ্যাট মিনস এখান থেকে প্রমাণ করা যায় যে তার মানে সেই বানরের রক্তে অবশ্যই একটা নতুন ধরনের অ্যান্টিজেন ছিল। এখান থেকে তারা একটা নতুন ধরনের পরবর্তীতে অ্যান্টিজেনও আবিষ্কার করে ফেলছে, কারণ অ্যান্টিবডি এমনি এমনি তৈরি হবে না। তুমি একটা খরগোশের রক্তের মধ্যে বানরের রক্ত মিশাইছো, এমনি এমনি অ্যান্টিবডি তৈরি হবে না, নিশ্চয়ই সেখানে অ্যান্টিবডিটা তৈরি হয়েছে কারো বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। আর অ্যান্টিবডি কার বিরুদ্ধে যুদ্ধ করে তুমি অলরেডি জানো, অ্যান্টিজেনের বিরুদ্ধে যুদ্ধ করে। তার মানে বানরের রক্তে একটা স্পেশাল অ্যান্টিজেন ছিল। পরবর্তীতে ল্যান্ডস্টেইনার এবং উইনার আরও গবেষণা করে দেখছে সেই রেসাস বানরের রক্তে যে অ্যান্টিজেনটা ছিল ওই রকম একই ধরনের অ্যান্টিজেন, অর্থাৎ সেই রেসাস বানরের রক্তে যে অ্যান্টিজেন ছিল ওই রকম একই ধরনের অ্যান্টিজেন হচ্ছে মানুষের রক্ততেও আছে। রেসাস বানরের রক্তের অ্যান্টিজেনটা সেই একই ধরনের অ্যান্টিজেন হচ্ছে মানুষের রক্তেও আছে। তাহলে এই যে মানুষের রক্তে তাহলে এই যে একই ধরনের অ্যান্টিজেন আছে, এই জন্য সেই অ্যান্টিজেনটার নাম দিছে হচ্ছে RH অ্যান্টিজেন। RH কেন? কারণ এই অ্যান্টিজেনটা প্রথম আবিষ্কার করা হয়েছে রেসাস বানরের রক্ত থেকে। তো রেসাস বানর, RH, বানানটা দেখো RH দিয়ে শুরু, এই জন্য অ্যান্টিজেনের নাম দিছে হচ্ছে RH বা RH ফ্যাক্টর। তাহলে বুঝছো যে রেসাস বানরের রক্তে যে অ্যান্টিজেন ছিল পরবর্তীতে সেই একই ধরনের অ্যান্টিজেন হচ্ছে মানুষের লোহিত রক্তকণিকার ওই প্লাজমা ঝিল্লি বা আবরণের মধ্যে আবিষ্কার করছে। তাহলে নতুন এই অ্যান্টিজেনকে ওই রেসাস বানরের নাম অনুযায়ী, যেহেতু এটা প্রথম রেসাস বানর আবিষ্কার করছে, সেই নাম অনুযায়ী হচ্ছে RH ফ্যাক্টর বা RH অ্যান্টিজেন বলা হয়। ঠিক আছে, এই হচ্ছে কাহিনী। এখন যে মানুষের লোহিত রক্তকণিকায়
যেই মানুষের লোহিত রক্তকণিকায় মনে করো এখন আরএইচ ফ্যাক্টর আছে বা আরএইচ অ্যান্টিজেন আছে, সেটাকে এখন নাম দিছে হচ্ছে আরএইচ পজিটিভ। আর যেই মানুষের রক্তে এটা নাই, অনেক মানুষের রক্তে হচ্ছে আরএইচ ফ্যাক্টর নাই, তাহলে যেই মানুষের রক্তে আরএইচ ফ্যাক্টর নাই সেটাকে নাম দিছে হচ্ছে আরএইচ নেগেটিভ। তাহলে বুঝছো? তার মানে এবার এ পজিটিভ মানে বুঝতেছো? এ পজিটিভ মানে হচ্ছে ওই মানুষের রক্তের লোহিত রক্তকণিকায় এ অ্যান্টিজেন আছে, এই জন্য তার রক্তের গ্রুপ হচ্ছে এ। আবার পজিটিভ কেন? কারণ তার ওখানে আরএইচ ফ্যাক্টরও আছে লোহিত রক্তকণিকায়, এই জন্য আরএইচ পজিটিভ। তাহলে দুইটা মিলায় নাম হয়ে গেছে এ পজিটিভ। তাহলে এবার আমারে বলো বি পজিটিভ। তাহলে বি পজিটিভ যে মানুষটা, তাহলে বলো বি পজিটিভ রক্তের মধ্যে কি কি অ্যান্টিজেন আছে তোমার এখন পারা উচিত। ফার্স্ট কথা হচ্ছে বি পজিটিভের মধ্যে অবশ্যই বি থাকবে, তাহলে এখানে হচ্ছে বি অ্যান্টিজেন আছে। আর পজিটিভ নেগেটিভ হচ্ছে আরএইচ ফ্যাক্টরের কারণে হয়, তাহলে আরএইচ পজিটিভ, তার মানে এখানে আরএইচ ফ্যাক্টরও আছে। তার মানে বি পজিটিভ মানুষের রক্তের লোহিত রক্তকণিকায় বি অ্যান্টিজেন আছে, আবার হচ্ছে আরএইচ অ্যান্টিজেন আছে, এই জন্য তার রক্তের গ্রুপ হচ্ছে বি পজিটিভ। তাহলে বলো কারো রক্তের গ্রুপ হচ্ছে এ বি নেগেটিভ। বলো কেন এ বি নেগেটিভ? তাহলে তার রক্তের লোহিত রক্তকণিকায় হচ্ছে এ অ্যান্টিজেন আছে, আবার বি অ্যান্টিজেন আছে, আবার নেগেটিভ, তার মানে আরএইচ নেগেটিভ, তার মানে কোনো আরএইচ ফ্যাক্টর নাই। তাহলে আরএইচ ফ্যাক্টর নাই, শুধুমাত্র এ আছে বি আছে, এটা হচ্ছে এ বি নেগেটিভ। আর যার এ বি পজিটিভ, তাহলে তার কি কি আছে বলো? এ বি পজিটিভ যে, তাহলে এ অ্যান্টিজেন আছে, বি অ্যান্টিজেন আছে, আর আরএইচ পজিটিভ, তার মানে আরএইচ ফ্যাক্টরও আছে। তাহলে 3 ধরনের অ্যান্টিজেন আছে তার লোহিত রক্তকণিকায়। বুঝছো? এটা হচ্ছে ব্যাপার। তাহলে এবার ঝটপট নিজেদেরটা হিসাব করে ফেলো। এখন তোমার রক্তের গ্রুপ যা, হিসাব করে ফেলো যে তাহলে তোমার রক্তের লোহিত রক্তকণিকায় কোন কোন অ্যান্টিজেন আছে, হিসাব করে ফেলো, পারা উচিত। ধরো তোমার রক্তের গ্রুপ হচ্ছে ও পজিটিভ, তাহলে এবার তুমি হিসাব করো ও পজিটিভ, ও মানে 0, তার মানে এখানে কোনো অ্যান্টিজেন নাই, মানে এ বি কোনোটাই নাই। কিন্তু পজিটিভ, পজিটিভ মানে এখানে তাহলে আরএইচ পজিটিভ, তার মানে আরএইচ ফ্যাক্টর আছে, তার মানে তোমার লোহিত রক্তকণিকায় শুধু আরএইচ অ্যান্টিজেন আছে বা আরএইচ ফ্যাক্টর আছে, এই জন্য ও পজিটিভ। ঠিক আছে, একদম ক্লিয়ার। ওকে, মোহাম্মদ আতিক, আচ্ছা আমার রক্তের গ্রুপ ও পজিটিভ, আচ্ছা চমৎকার। তাহলে তুই যে তোমারটাই বলছি, বুঝছো, তোমারটাই বলছি আসলে। তাহলে কি পারা যাবে না? শেষ। তাহলে এটা হচ্ছে তোমার আরএইচ ফ্যাক্টর। তাহলে নামকরণ, ইতিহাস সবকিছু আমরা সুন্দর করে হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার করে বুঝে ফেলছি। ঠিক আছে, তাহলে বুঝছো? তাহলে এই জিনিসটা আমি আরেকবার একটু হালকা করে যদি বলতে চাই যে রেসাস বানরের রক্তটা খরগোশের রক্তে মিশানোর কারণে খরগোশের রক্তে এক ধরনের অ্যান্টিবডি তৈরি হয়েছে। তাহলে সারা জীবন মনে রাখবে অ্যান্টিবডি আরেকটা অ্যান্টিজেনের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তৈরি হয়, সো এমনি এমনি তৈরি হয় নাই। সো যেহেতু খরগোশের রক্তে অ্যান্টিবডি তৈরি হয়েছে, তার মানে বানরের রক্তে এমন কিছু একটা ছিল, এমন কিছু একটা অ্যান্টিজেন ছিল যার বিরুদ্ধে এটা তৈরি হয়েছে। তার মানে বানরের রক্তে একটা স্পেশাল অ্যান্টিজেন ছিল। পরবর্তীতে এই স্পেশাল অ্যান্টিজেনটা মানুষের রক্ত আবিষ্কার করা হয়েছে। তো যেহেতু এই অ্যান্টিজেনটা প্রথম বানরের রক্তে আবিষ্কার করছে, এই জন্য বানরের নাম ছিল রেসাস, সেখান থেকে ফ্যাক্টরটার নাম হচ্ছে আরএইচ ফ্যাক্টর বা আরএইচ অ্যান্টিজেন। ঠিক আছে, ওকে, পারবা। তাহলে এই আরএইচ ফ্যাক্টরটাও তোমার হচ্ছে ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন আসো হচ্ছে এটার হচ্ছে জিনতাত্ত্বিক ব্যাখ্যা যে আরএইচ ফ্যাক্টরটা আবার কিভাবে তৈরি হয়েছে। এটা হচ্ছে বিজ্ঞানী ফিশার হচ্ছে মত প্রকাশ করছে যে মানুষের রক্তে যে আরএইচ ফ্যাক্টর আছে, এটা হচ্ছে মোট 6টা সাধারণ অ্যান্টিজেনের সমষ্টি। মোট 6টা সাধারণ অ্যান্টিজেনের সমষ্টি। এই 6টা অ্যান্টিজেনের মধ্যে 3 জোড়া অ্যান্টিজেন আছে। এই 6টা অ্যান্টিজেনের মধ্যে কি আছে? 3 জোড়া হচ্ছে অ্যান্টিজেন আছে। তাহলে আরএইচ ফ্যাক্টরটা এটা আসলে হচ্ছে কয় ধরনের অ্যান্টিজেনের সমষ্টি? এটা আসলে হচ্ছে তোমার 6 ধরনের অ্যান্টিজেনের সমষ্টি। এই 6 ধরনের অ্যান্টিজেন কেমনে আছে? এই 6 ধরনের অ্যান্টিজেন হচ্ছে তোমার 3 জোড়ায় আছে। 6 ধরন, তার মানে এটা কয় জোড়ায় আছে? এটা অ্যাকচুয়ালি আছে হচ্ছে তোমার 3 জোড়ায় আছে। তাহলে সেই 3 জোড়া কি কি দেখো, একটা হচ্ছে বড় হাতের সি, একটা হচ্ছে ছোট হাতের সি, এটা এক জোড়া। একটা হচ্ছে বড় হাতের ডি, একটা হচ্ছে ছোট হাতের ডি, এটা এক জোড়া। একটা হচ্ছে বড় হাতের ই, একটা হচ্ছে ছোট হাতের ই, এটা হচ্ছে এক জোড়া। তাহলে এই 6 জোড়া বা সরি এই 3 জোড়া বা 6 ধরনের অ্যান্টিজেন মিলে আরএইচ ফ্যাক্টর তৈরি করছে। এর মধ্যে বুঝতেই পারতেছো বড় হাতের গুলা হচ্ছে তোমার প্রকট, বড় হাতের সিডিই এগুলো হচ্ছে তোমার মেন্ডেলীয় প্রকট, এগুলো হচ্ছে প্রকট। আর ছোট হাতের সিডিই এগুলো হচ্ছে প্রচ্ছন্ন। ঠিক আছে, এখন দেখা যায় কি যে এই 3 জোড়ার মধ্যে আসলে একটা মানুষের রক্তে একসাথে হচ্ছে যে কোনো 3 ধরনের অ্যান্টিজেন থাকে। সেই 3 ধরনের অ্যান্টিজেন হইতে পারে হচ্ছে সিডিই, বুঝতেছো? সেই 3 ধরনের অ্যান্টিজেন হইতে পারে হচ্ছে এই সিডিই, অথবা হইতে পারে হচ্ছে এই সিডিই, অথবা হইতে পারে হচ্ছে এই সিডিই।
এরকম হইতে পারে। তাহলে কি বুঝছো, এই 3 জোড়া, 1 মিনিট, হ্যালো হ্যালো সৌরভ, একটু ক্লাসে, হ্যাঁ হ্যাঁ বল, হ্যাঁ হ্যাঁ বল, তাহলে একটু পরেই বলিস, হ্যাঁ আমি ফ্রি হয়ে তাহলে ফোন দিব না। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে দেখো সিডিই, তাহলে বুঝতেই পারতেছো, তাহলে মানুষের রক্তের গ্রুপে, মানে মানুষের রক্তে হয় সিডিই থাকবে, নয়তো এই ছোট হাতে সিডিই থাকবে, নয়তো একটা বড় হাতের থাকবে, এরকম থাকবে। কিন্তু কখনো একই জোড়ার দুইটা একসাথে থাকবে না, মানে এরকম কখনো হবে না যে সিসিডি, এটা কখনো পসিবল না। বা ধরো হচ্ছে সিডিডি, এটাও পসিবল না। বা সিইই, এটা হচ্ছে পসিবল না। তার মানে কি জিনিসটা কি বুঝতেছো, এই জিনিসটা হবে একটা সি থাকবে, একটা ডি থাকবে, একটা ই থাকবে। এখন এই সিডি বড় হাতেরও হইতে পারে, ছোট হাতেরও হইতে পারে, কোনো সমস্যা নাই। কিন্তু একটা সি থাকবে, একটা ডি থাকবে, একটা ই থাকবে। কিন্তু কখনো একই জোড়ার দুইটা একসাথে থাকবে না, অর্থাৎ দুইটা সি একসাথে থাকবে না, বা দুইটা ডি একসাথে থাকবে না, বা দুইটা ই কখনো একসাথে থাকবে না, যে কোনো একটা করে হচ্ছে থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার RH ফ্যাক্টরের পিছনেই 6 ধরনের অ্যান্টিজেন বা 3 জোড়া অ্যান্টিজেন হচ্ছে কাজ করে। ঠিক আছে, ওকে, তাহলে এগুলো আমরা বুঝতে পারতেছি। আর যদি প্রকটগুলা থাকে, অর্থাৎ বড় হাতের যদি যে কোনো একটাও যদি থাকে, ধর একটাও যদি বড় হাতের সি থাকে, আমরা তো বুঝতেই পারতেছি প্রকট, তো প্রকটগুলা থাকলেই সেখানে RH ফ্যাক্টর থাকবে। আর প্রচ্ছন্ন, যদি তিনটাই প্রচ্ছন্ন হয় তাহলে সেখানে কোনো RH ফ্যাক্টর থাকবে না। তার মানে একটা মানুষ RH নেগেটিভ কখন হবে আমারে বলো তো? একটা মানুষ RH নেগেটিভ হবে যখন তার তিনটাই প্রচ্ছন্ন হবে। তিনটাই প্রচ্ছন্ন, ছোট হাতে সি, ছোট হাতে ডি, ছোট হাতের ই, এই তিনটা যখন একসাথে থাকবে, তার মানে তিনটাই প্রচ্ছন্ন, তার মানে এখানে কোনো RH ফ্যাক্টর নাই। তখনই একমাত্র সেই মানুষগুলো হচ্ছে RH নেগেটিভ হবে। আদারওয়াইজ যদি একটাও বড় হাতের থাকে, একটাও যদি মিনিমাম বড় হাতের থাকে, তাহলেও সে RH পজিটিভ হবে, কারণ একটা বড় হাতের থাকলেই সেটা ওই যে প্রকট, বলছিলাম বড় হাতের গুলা হচ্ছে প্রকট। তো প্রকট জিনিস যদি একটাও যদি থাকে সেটা RH পজিটিভ হয়। তার মানে একটা বড় হাতের সি থাকলে, বা একটা বড় হাতের ডি থাকলে, বা একটা বড় হাতের ই থাকলেই সেখানে RH পজিটিভ হবে। আর দুইটা বড় হাতের থাকলে তো অবশ্যই পজিটিভ হবে। আবার তিনটাই যদি বড় হাতের হয় তাইলেও অবশ্যই পজিটিভ হবে, বুঝতেই পারতেছো। কিন্তু তাহলে নেগেটিভ হবে একমাত্র কখন, যখন তিনটাই ছোট হাতের থাকবে, মানে তিনটাই যখন প্রচ্ছন্ন থাকবে, তখনই একমাত্র RH নেগেটিভ হবে। তাহলে বুঝতেই পারতেছো যে এখানে নেগেটিভ হওয়ার চান্সটা কম। কেন? কারণ নেগেটিভ একমাত্র তখনই হবে যখন তিনটাই ছোট হাতের অক্ষর থাকবে। এই জন্য দেখো পৃথিবীতে নেগেটিভ ব্লাড বিশিষ্ট মানুষের সংখ্যাও এই জন্য কম। তোমার আশেপাশে কয়জন বন্ধু বান্ধবের রক্ত নেগেটিভ এবার আমারে বলো? খুব কম বন্ধু বান্ধবী হয়তো আছে, 10, 15, 20 জন ফ্রেন্ড থাকলে হয়তো একজনের রক্ত হচ্ছে নেগেটিভ থাকতে পারে। আমার নিজের পুরা সার্কেলের মধ্যে, পরিচিতর মধ্যে আমার একটা ক্লোজ ফ্রেন্ড আছে যে হচ্ছে নেগেটিভ, AB নেগেটিভ, আর বাকি সব কিন্তু পজিটিভ। কেন তাহলে নেগেটিভ কম, বুঝতেছো? কারণ ওদের তিনটাই প্রচ্ছন্ন থাকে, একমাত্র এরকম হইলেই RH নেগেটিভ হয়, এবং এটা খুবই রেয়ার, খুবই কঠিন, দুর্লভ। এই জন্য নেগেটিভ রক্তের গ্রুপ সংখ্যা অনেক কম থাকে। আর পজিটিভই বেশি, কারণ দেখো একটা বড় হাতের হইলেই সে পজিটিভ হবে, দুইটা হলেও তো পজিটিভ হবেই, তিনটা হলেও তো পজিটিভ হবেই, তার মানে পজিটিভ হওয়ার চান্স অনেক বেশি। এই জন্য আমাদের প্রায় সবার রক্তের গ্রুপ হচ্ছে পজিটিভ। আর নেগেটিভ একমাত্র তখনই হবে যখন তিনটেই ছোট হাতে থাকবে। এই জন্য আমাদের আশেপাশে দেখবা ফ্রেন্ড সার্কেলে নেগেটিভ মানুষ অনেক কম। মানে নেগেটিভ মানুষ বলতে নেগেটিভ রক্তের গ্রুপ মানুষ কম, ঠিক আছে? যেমন আমার পুরা সার্কেলে, আমার স্কুলের ফ্রেন্ড সার্কেল, নটরডেমের ফ্রেন্ড সার্কেল, ডিএমসির ফ্রেন্ড সার্কেল, মানে আমার মেডিকেল কলেজ আর হচ্ছে স্কুল, কিন্ডার গার্ডেন, সব মিলে আত্মীয় স্বজন মিলে আমি একটা মানুষটাই পাইছি, আমার একটা ফ্রেন্ড, মেডিকেলের একটা ফ্রেন্ড যার নেগেটিভ। আর সব পজিটিভ পাইছি, কারণ এটা অনেক রেয়ার, কারণ তিনটাই ছোট হাতের অক্ষর হওয়াটা একটু রেয়ার। এই জন্য পৃথিবীতে নেগেটিভ, RH নেগেটিভ মানুষের সংখ্যা অনেক কম, RH পজিটিভ মানুষের সংখ্যাই হচ্ছে অনেক বেশি। ঠিক আছে, এগুলো হচ্ছে পারবা। ওকে, ঠিক আছে, তাহলে পারবা। এবার আসো তাহলে, ওই যে এখন আসো তাহলে RH নেগেটিভ কত পার্সেন্ট, বলছিলাম RH নেগেটিভ অনেক দুর্লভ। তাহলে কত পার্সেন্ট মানুষের, দেখো কানাডা, উন্নত কান্ট্রিগুলোতে এগুলো নিয়েও গবেষণা করছে। কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের ককেশিয়ানদের, ককেশিয়ান মানে হচ্ছে শ্বেতাঙ্গ বা যারা ফর্সা আর কি, ধবধবে সাদা আর কি, আমেরিকান বা কানাডার, তাহলে কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের ককেশিয়ানদের 15% হচ্ছে RH নেগেটিভ। তাহলে এদের মাত্র 15% হচ্ছে নেগেটিভ, 85%ই কিন্তু পজিটিভ। আর সবচেয়ে বেশি RH নেগেটিভ এটা পাওয়া যায় হচ্ছে পায়রানিজের বাস্কের একটা অঞ্চলের মানুষের, ওদের জেনেটিক কারণে
ওদের 25 থেকে 30% মানুষ হচ্ছে RH নেগেটিভ। তারপর আফ্রিকার বারবার এবং সাইনাস উপদ্বীপের হচ্ছে তোমার বেদুইনদের হচ্ছে 18 থেকে 30% হচ্ছে RH নেগেটিভ পাওয়া যায়। তার মানে কিছু কিছু গোত্র আছে, এই গোত্রে জেনেটিক কারণে একটু নেগেটিভ RH নেগেটিভ মানুষের সংখ্যা বেশি, তারপরে এটা কিন্তু 50%-এর বেশি না। একটা হচ্ছে 18 থেকে 30%, আর একটা হচ্ছে 25 থেকে 30%, তারপরও কম। আর অন্য কান্ট্রিগুলোতে হচ্ছে এটা 15%, তো বাংলাদেশ এরকমই হবে, 10-15%ই হবে, এর বেশি হবে না নেগেটিভ রক্তের মানুষ আর কি। ঠিক আছে, ওকে, তাহলে এটা হচ্ছে কাহিনী, তাহলে পারা যাবে। ওকে, এবার আসো তাহলে RH ফ্যাক্টর জনিত জটিলতা, খুবই ইম্পর্টেন্ট আসতে পারে। ঠিক আছে, তাহলে RH ফ্যাক্টর জনিত হচ্ছে তোমার জটিলতা, তাহলে এটা একটু আমরা দেখব। তাহলে RH ফ্যাক্টর জনিত জটিলতার মধ্যে তাহলে রক্ত সঞ্চালনের জটিলতার একটা ব্যাপার আছে, আর হচ্ছে গর্ভধারণ জনিত হচ্ছে তোমার জটিলতার হচ্ছে একটা ব্যাপার আছে। আচ্ছা, এটা খুব সিম্পল, আমি তোমাদেরকে সিম্পলি বুঝাই দিই। তাহলে RH ফ্যাক্টরের কারণে রক্ত সঞ্চালনে জটিলতা তৈরি হতে পারে, মানে একটা মানুষকে রক্ত দেওয়ার সময় প্রবলেম হতে পারে। কেন প্রবলেম হতে পারে সিম্পলি বলি, এখানে লেখা আছে, বইয়ের কথা তুমি এমনিতেও পড়তে পারবা, এই স্লাইডটা বই থেকেই নিছি। কনসেপ্টটা ক্লিয়ার করো। দেখো কনসেপ্টটা হচ্ছে, আমি এগুলো ফ্লোচার্ট দিয়ে সুন্দর করে বলি, একবারে ক্লাসে মুখস্থ হয়ে যাবে। ধরো RH পজিটিভ একজন, RH পজিটিভ একজন মানুষ RH নেগেটিভ কে রক্ত দিল, তাহলে কি হবে? RH পজিটিভ একজন মানুষ যদি কোনো কারণে RH নেগেটিভকে রক্ত দেয়, তাহলে তুমি একটু কমন সেন্স চিন্তা করো। কমন সেন্সটা হচ্ছে, RH পজিটিভ যে মানুষটা আছে তার এখানে RH ফ্যাক্টর আছে, তাহলে এই RH ফ্যাক্টর যখন একটা RH নেগেটিভকে রক্ত দিবে, RH নেগেটিভ যে মানুষটা তার কিন্তু কোনো RH ফ্যাক্টর নাই, মানে ওর রক্তে কোনো RH ফ্যাক্টর বলে কিছু নাই। তাই এরকম একটা মানুষকে যখন একটা RH পজিটিভ মানুষ রক্ত দিবে, মানে RH ফ্যাক্টর দিবে, ওর রক্ত কোনোদিন RH ফ্যাক্টর দেখে নাই। সো ওকে যখন একটা RH পজিটিভ মানুষ রক্ত দিবে, মানে RH ফ্যাক্টর দিবে, ওর রক্ত জীবনে প্রথমবারের মতো RH ফ্যাক্টরকে পাইছে, আগে ছিল না। তো তখন ওর রক্ত কি মনে করবে? ওর রক্ত মনে করবে কি রে, এই RH ফ্যাক্টরটা আবার কি, ওরা তো জীবনে কোনোদিন দেখি নাই, ও তার মানে মনে হয় শত্রু। তার মানে ওর রক্ত ধরে নিবে যে এখানে RH ফ্যাক্টরটা ওর একটা শত্রু বা জীবাণু ধরে নিবে, কারণ সে জীবনে কোনোদিন দেখে নাই তো এটারে, সে জীবাণু ধরে নিবে। তো জীবাণু ধরলে বলো তখন সে RH ফ্যাক্টরের বিরুদ্ধে তখন কি হবে? অ্যান্টিবডি উৎপন্ন হবে, অর্থাৎ এই মানুষটার শরীরে তখন RH ফ্যাক্টরের বিরুদ্ধে অ্যান্টিবডি উৎপন্ন হবে। কারণ এটাই স্বাভাবিক, কারণ ওর রক্ত কোনোদিন RH ফ্যাক্টরকে দেখে নাই। সো RH ফ্যাক্টর যখন এর রক্তের মধ্যে চলে গেছে, সে RH ফ্যাক্টরকে চিনতে পারতেছে না। সো মনে করবে সে শত্রু বা জীবাণু, আমাকে ক্ষতি করতে আসছে। তাহলে সেই জীবাণুটাকে ধ্বংস করার জন্য সে তখন কি করবে? অ্যান্টিবডি উৎপন্ন করবে। বাট এই অ্যান্টিবডি উৎপন্ন করতে প্রথম দিকে অনেক টাইম লাগবে, অনেক টাইম লাগবে। সো প্রথম দিকে দেখা যায় যে অল্প পরিমাণে রক্ত দিলে খুব একটা সমস্যা হবে না, খুব একটা প্রবলেম হবে না। অল্প পরিমাণে রক্ত দিছে এবং এই অ্যান্টিবডি উৎপাদন হইতে অনেক সময় কয়েক মাস লেগে যায়, 1 বছর 2 বছর লেগে যায়, অতক্ষণে রক্ত মিক্সড হয়ে যায়, প্রবলেম হয় না। কারণ আমরা জানি যে লোহিত রক্তকণিকা কত মাস পর পর চেঞ্জ হয় বলো তো? 4 মাস পর পর চেঞ্জ হয়ে যায়। লোহিত রক্তকণিকার গড় আয়ু কত? 120 দিন, আমরা পড়ছি। সো দেখা যায় অ্যান্টিবডি উৎপাদন হইতে এর থেকে বেশি সময় লাগে। অ্যান্টিবডি উৎপাদন হইতেই মনে করো 8, 9, 10 মাস লেগে যায়। এর আগেই ওর লোহিত রক্তকণিকা চেঞ্জ হয়ে গেছে, ওই 4 মাস পরই চেঞ্জ হয়ে গেছে। সো প্রথমবারে কোনো সমস্যা হয় না, কিন্তু অ্যান্টিবডি উৎপন্ন হয়ে আছে প্রথমবার রক্ত দিলে, ঠিক আছে? কিন্তু হয়ে আছে, কিন্তু প্রথমবার কোনো ক্ষতি করতে পারে নাই, কারণ ও উৎপন্ন হওয়ার আগেই ব্লাড চেঞ্জ হয়ে গেছে। 4 মাস পর পর লোহিত রক্তকণিকা চেঞ্জ হয়ে গেছে। তো প্রথমবার কোনো সমস্যা হয় নাই। এখন মনে করো দ্বিতীয়বার রক্ত দিলে কি হয়? দ্বিতীয়বার মনে করো আবার একই কাজ করছে, দ্বিতীয়বারও মনে করো RH পজিটিভ রক্ত দিছে, তাহলে দ্বিতীয়বারও RH পজিটিভ মানুষ RH নেগেটিভকে রক্ত দিয়েছে দ্বিতীয়বারও। তাহলে দ্বিতীয়বারও যদি RH পজিটিভ মানুষ যদি এখন RH নেগেটিভকে রক্ত দেয়, তাহলে প্রথমবার কিন্তু অ্যান্টিবডি উৎপন্ন হয়েছিল, বাট সে কিছু করতে পারে নাই, সে খালি সুযোগের অপেক্ষায় আছে, আরেকবার পাই ব্যাটারে, আরেকবার পাই, ওরেই বা শেষ করে দিন, বাংলা সিনেমার ভিলেনের মতো ওয়েট করতেছে। এখন মনে করো দ্বিতীয়বারও সে RH পজিটিভ মানুষ RH নেগেটিভকে রক্ত দিছে, তার মানে দ্বিতীয়বারও সে কিছু RH ফ্যাক্টর দিছে ওকে। এইবার আর কোনো রক্ষা নাই, কারণ আগে থেকেই কিন্তু এই RH ফ্যাক্টরের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হয়ে বসে আছে। এবার কিন্তু সে রেডি, আসলেই ধরবে। তো দ্বিতীয়বার যখন RH পজিটিভ মানুষ যখন RH নেগেটিভকে রক্ত দিলে,
তখন সেই অ্যান্টিবডিটা এই আরএইচ ফ্যাক্টরের সাথে রিয়াকশন করবে। তাহলে তখন কি হবে, তখন হচ্ছে ওই যে অ্যান্টিবডিটা, প্রথমবার যে অ্যান্টিবডি তৈরি হয়েছিল, তাহলে সেই অ্যান্টিবডি প্লাস আরএইচ ফ্যাক্টর এইবার হচ্ছে রিয়াকশন হবে, এইবার খেলা হবে, বুঝছো? এইবার খেলবো, ও খেলা হওয়ার অপেক্ষায় ছিল, এইবার খেলা হচ্ছে, রিয়াকশন হচ্ছে। এইবার রিয়াকশন হইলে বলো আরএইচ ফ্যাক্টর জমাট বেঁধে যাবে। আর আরএইচ ফ্যাক্টর কই থাকে? লোহিত রক্তকণিকার প্লাজমা ঝিল্লিতে থাকে। তো লোহিত রক্তকণিকার প্লাজমা ঝিল্লিতে যদি কোনো কারণে রিয়াকশন হয়, তাহলে সেই লোহিত রক্তকণিকাটাই নষ্ট হয়ে যাবে। সো তখন লোহিত রক্তকণিকা নষ্ট হয়ে যাবে বা জমাট বেঁধে যাবে, ফলে লোহিত রক্তকণিকা জমাট বেঁধে গেলে রক্ত জমাট বেঁধে যাবে, রক্ত জমাট বেঁধে গেলে সেই মানুষটা কিন্তু অসুবিধা হবে বা মারাও যেতে পারে। যদি তুমি দ্রুত সেই রক্তটা বের করতে না পারো বা কোনো ওষুধ টষুধ না দিতে পারো, সে মারাও কিন্তু যেতে পারে। এখানে কিন্তু এখন ডক্টরদের, মানে এটা খুব ইমার্জেন্সি সিচুয়েশন, তখন তোমাকে ইমার্জেন্সি কন্ট্রোল করতে হবে, অ্যান্টি সাপ্রেসড কিছু ওষুধ দিতে হবে, যেটা আমরা হাসপাতালে দিই। আল্লাহর রহমতে দেওয়া লাগে না কখন পর্যন্ত, কারণ আমরা রক্ত দেওয়ার আগে খুব সতর্ক থাকি, সবাই চেক করি, 2-3 বার আগে ব্লাড গ্রুপিং করি, চেক করি, মিলায়া দেখি, তারপর অল্প অল্প করে ফার্স্টে রক্ত দিই, যে রোগীর শরীরে কোনো রিয়াকশন হচ্ছে কিনা। ফার্স্টে পুরো রক্তটা একসাথে দিই না, মানে আগে তো ম্যাচিং করে নেই যে ব্লাড গ্রুপ ম্যাচ করছে কিনা, সব ঠিক আছে কিনা, এটা দেখে নেই, টেস্ট করে নেই, তারপরও সেই রক্তটা আমরা অনেক আস্তে আস্তে দিই। আমরা ডক্টররা হচ্ছে গ্রুপ নম্বরটা আরেকবার দেওয়ার আগে চেক করি, চেক করে রক্ত দেওয়ার আগে আমরা রক্তটা প্রথমে আস্তে আস্তে দিই, অল্প দিই, যে যদি তারপরও কোনো ভুল হয় সাথে সাথে যাতে আমরা এটা বন্ধ করে দিয়ে ওষুধ দিতে পারি। তারপরে যদি দেখি যে না, একবার আস্তে আস্তে দেওয়ার পরও কোনো সমস্যা হয়নি, তখন ধরে নিই যে আচ্ছা সবই ঠিক ছিল, রক্ত দেওয়ার পরও কোনো প্রবলেম হয়নি, এখন পুরো রক্তটা বাকিটা দ্রুত দিয়ে দিই। অনেক সতর্কতার সাথে অবলম্বন করি, যাই হোক, কারণ রক্ত সঞ্চালনজনিত যদি জটিলতা হয়, মানুষ কিন্তু মারাও যেতে পারে, খুব সিরিয়াস ইস্যু, তখন ইমার্জেন্সি, মেডিকেল ইমার্জেন্সি এগুলো, ঠিক আছে? যাই হোক, তাহলে এই হচ্ছে কাহিনী। তাহলে কি বুঝছো? আরেকবার একটু রিক্যাপ করি, একদম সহজ। প্রথমবার যখন আরএইচ পজিটিভ একজন মানুষ আরএইচ নেগেটিভকে রক্ত দিবে, তার মানে আরএইচ পজিটিভ মানুষ রক্ত দেওয়া মানে হচ্ছে এখান থেকে আরএইচ ফ্যাক্টরটা আরএইচ নেগেটিভ মানুষের রক্তে প্রবেশ করছে। এখন আরএইচ নেগেটিভ মানুষের রক্ত ও জীবনে আরএইচ ফ্যাক্টর দেখে নাই, তো চিনতে পারে না, ও ভাবে কি এটা কোনো একটা শত্রু বা কোনো একটা জীবাণু। তো তার বিরুদ্ধে প্রতিরোধ করে তোলার জন্য তখন তার শরীরে হচ্ছে অ্যান্টিবডি উৎপন্ন হয়, কিন্তু অ্যান্টিবডি উৎপাদনটা অনেক স্লোলি হয়। স্লোলি হওয়ার কারণে দেখা যায় কি যে এর আগেই লোহিত রক্তকণিকা হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়, 4 মাস পর পর চেঞ্জ হয়ে যায়। সো প্রথমবার প্রবলেম হয় না খুব একটা, কিন্তু পরের বার যদি আরএইচ পজিটিভ মানুষ আবার তাকে যদি রক্ত দেয়, তাহলে প্রথমবারে যে অ্যান্টিবডি উৎপাদন হয়েছিল সে এবার অপেক্ষায় আছে, আজকে খেলবো, ওরে খেলে একবার পাই। তো ওরা যখন একবার পাবে, তখন সাথে সাথে রিয়াকশন হয়ে ব্যাস মারাত্মক রিয়াকশন হয়ে সে মারাও যেতে পারে, রক্ত জমাট বেঁধে যেতে পারে, মারাও যেতে পারে। এটা হচ্ছে রক্ত সঞ্চালনের জটিলতা, তাহলে আরএইচ ফ্যাক্টরের কারণে। আচ্ছা, এবার আসো আরেকটা জটিলতা আছে, গর্ভধারণজনিত জটিলতা। তাহলে এটা হচ্ছে রক্ত সঞ্চালনজনিত জটিলতা, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে রক্ত সঞ্চালনজনিত জটিলতা, খুবই ইম্পর্টেন্ট। এবার আসো হচ্ছে গর্ভধারণজনিত আমরা জটিলতা একটু দেখি, ঠিক আছে? ওকে, সেলফি তুললাম, হ্যাঁ। ফ্লো চার্ট, তাহলে ক্লাসে কি মুখস্থ হয়ে গেছে না? এটাই বইয়ে প্যারা আকারে লেখা আছে, তো এটা একটু একবার দেখলেই তুমি পারবা, এই জন্যই তো ইজি। এখন আসো গর্ভধারণজনিত জটিলতা। আচ্ছা, এখন ধরো গর্ভধারণজনিত জটিলতা কেমনে হয়, চলো সেটাও আমরা একটু দেখাই। ওকে, তাহলে গর্ভধারণজনিত জটিলতার মধ্যে প্রথমেই চলে আসো, আমরা ফার্স্টে কি করতে পারি দেখো। এই গর্ভধারণ জনিত জটিলতা হচ্ছে, ধরো এবার সিচুয়েশনটা হচ্ছে, স্বামী ধরো আরএইচ পজিটিভ, স্বামী আরএইচ পজিটিভ মানে হাজব্যান্ড আরএইচ পজিটিভ, স্ত্রী মনে করো আরএইচ নেগেটিভ, স্ত্রী মনে করো আরএইচ নেগেটিভ। তাহলে স্বামী আরএইচ পজিটিভ, স্ত্রী হচ্ছে আরএইচ নেগেটিভ। তোমরা অলরেডি জানো আরএইচ পজিটিভের জন্য যে অ্যান্টিজেনগুলো আছে সেই অ্যান্টিজেনগুলো হচ্ছে প্রকট, তোমরা অলরেডি জানো আরএইচ পজিটিভের অ্যান্টিজেনগুলো হচ্ছে প্রকট, আর আরএইচ নেগেটিভের যে অ্যান্টিজেনগুলো সেই অ্যান্টিজেনগুলো হচ্ছে প্রচ্ছন্ন। তাহলে এটা প্রকট এবং এটা যদি প্রচ্ছন্ন হয়, বলো ওদের সন্তান কি হবে? প্রকট বৈশিষ্ট্যই হবে, তার মানে ওদের সন্তানও হচ্ছে আরএইচ পজিটিভ হবে। তাহলে ওদের যে প্রথম সন্তান হবে, সেই প্রথম সন্তান কি হবে? আরএইচ পজিটিভ হবে। কেন?
কারণ দেখো আরএইচ পজিটিভ, এটা হচ্ছে প্রকট, তাহলে এটা হচ্ছে প্রকট হওয়ার কারণে, আর নেগেটিভটা হচ্ছে প্রচ্ছন্ন, একটু আগে দেখাইছি। তাহলে প্রকট জিনিসের বৈশিষ্ট্যই প্রকাশ পায়। তাহলে প্রকট জিনিসের বৈশিষ্ট্য প্রকাশ পাওয়ার কারণে ওদের প্রথম সন্তান হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, মানে পজিটিভ হবে। কিন্তু সন্তান কার পেটে থাকে বলো? সন্তান থাকে হচ্ছে মায়ের পেটে। তো প্রথম সন্তান আরএইচ পজিটিভ, এটা হচ্ছে মায়ের জরায়ুতে অবস্থান করতেছে। তাহলে সন্তান থাকে মায়ের জরায়ুতে, তাহলে মায়ের জরায়ুতে হচ্ছে আরএইচ পজিটিভ হচ্ছে তোমার বাচ্চা আছে। আচ্ছা, এখন মায়ের জরায়ুতে যখন আরএইচ পজিটিভ বাচ্চা থাকে, তোমরা তো জানো যে মায়ের সাথে বাচ্চা কিন্তু অমরার মাধ্যমে কানেক্টেড থাকে, অমরা বা প্লাসেন্টার মাধ্যমে কানেক্টেড থাকে। এটা তোমরা মানব জীবনের ধারাবাহিকতা চ্যাপ্টারে আরো সুন্দর করে পড়বা। তাহলে মায়ের পেটে যখন বাচ্চা থাকে বা মায়ের জরায়ুতে যখন বাচ্চা থাকে, সেই আরএইচ পজিটিভ বাচ্চাটা আরএইচ নেগেটিভ মায়ের দেহে অবস্থান করতেছে। সো এই প্রথম সন্তানের সাথে তার মা অমরার মাধ্যমে কানেক্টেড, অমরা বা প্লাসেন্টার মাধ্যমে কানেক্টেড। তাহলে অমরা বা প্লাসেন্টা, তাহলে অমরা বা প্লাসেন্টা এর মাধ্যমে কি হয়? মায়ের শরীর থেকে বাচ্চার শরীরে হচ্ছে বিভিন্ন পদার্থের আদান প্রদান হয়, পুষ্টি জাতীয় পদার্থের আদান প্রদান হয়, বর্জ্য পদার্থের আদান প্রদান হয়। তো সেই অমরা বা প্লাসেন্টায় যখন পুষ্টি পদার্থ এবং বর্জ্য পদার্থ আদান প্রদান হয়, তখন সাথে সামান্য পরিমাণে হচ্ছে আরএইচ ফ্যাক্টর মায়ের রক্তে চলে যেতে পারে। তখন সামান্য পরিমাণে আরএইচ ফ্যাক্টর কোথায় যায়? মায়ের রক্তে প্রবেশ করে। বুঝতেছো? তাহলে অমরা বা প্লাসেন্টার মাধ্যমে বাচ্চার সাথে মায়ের বিভিন্ন জিনিসের আদান প্রদান হয়। এই সময় দেখা যায় যে আরএইচ ফ্যাক্টরটাও অনেক সময় যেহেতু বাচ্চা পজিটিভ আরএইচ ফ্যাক্টর আছে, তো বাচ্চার আরএইচ ফ্যাক্টর অনেক সময় অমরা বা প্লাসেন্টার মাধ্যমে মায়ের রক্তে চলে যেতে পারে। তো মায়ের রক্তে চলে গেলে, মায়ের রক্ত তো জীবনে হচ্ছে কি দেখে নাই? আরএইচ ফ্যাক্টর দেখে নাই। তো মায়ের রক্ত তখন চিন্তা করে কি এই আরএইচ ফ্যাক্টর মনে হয় শত্রু। তাহলে শত্রু বা জীবাণু, এটাকে জীবাণু মনে করে তার বিরুদ্ধে সে একটা কি তৈরি করে? মায়ের রক্তে তখন তার বিরুদ্ধে একটা অ্যান্টিবডি তৈরি হয়। তখন মায়ের রক্তে কি উৎপন্ন হয়? অ্যান্টিবডি উৎপন্ন হয়, কারণ সে শত্রু মনে করছে। তাহলে এখানে এখন কি উৎপন্ন হবে? অ্যান্টিবডি উৎপন্ন হবে। কিন্তু যে আগেই বলছি, সেই অ্যান্টিবডিটা অনেক ধীর গতিতে উৎপন্ন হয়। তো এটা উৎপন্ন হওয়ার আগেই দেখা যায় প্রথম বাচ্চা ডেলিভারি হয়ে গেছে। এটা উৎপন্ন হওয়ার আগেই দেখা যায় প্রথম বাচ্চা ডেলিভারি হয়ে গেছে। এই জন্য প্রথম বাচ্চার খুব একটা ক্ষতি হয় না, প্রথম বাচ্চার খুব একটা ক্ষতি হয় না। তো ধরো সেই মা আবার প্রেগনেন্ট হয়ে গেছে কিছুদিন পরে, 1-2 বছর পরে মনে করে আবার প্রেগনেন্ট হয়ে গেছে, তাহলে দ্বিতীয় সন্তানও কি হবে? পজিটিভই হবে, কারণ আরএইচ ফ্যাক্টরটা হচ্ছে তোমার কি? প্রকট, পজিটিভটা হচ্ছে প্রকট, তাহলে দ্বিতীয় সন্তানও পজিটিভ হবে। তো দ্বিতীয় সন্তান পজিটিভ হইলে প্রবলেমটা হচ্ছে ওই যে প্রথম সন্তান জন্মের সময় এই যে মায়ের রক্তে যে অ্যান্টিবডি উৎপন্ন হয়েছিল, ওরা তখন কিছু করতে পারে নাই, কারণ ওরা উৎপন্ন হওয়ার আগেই বাচ্চা ডেলিভারি হয়ে গেছে। সো বাচ্চার খুব একটা ক্ষতি হয় নাই, কিন্তু ওরা অপেক্ষায় আছে যে আবার কবে ওরে পাবো। তো দ্বিতীয় সন্তান যখন হয়, দ্বিতীয় সন্তান আরএইচ পজিটিভ, তাহলে সেমভাবে দ্বিতীয় সন্তানের যে আরএইচ ফ্যাক্টরটা, সেটা ওই যে সেমভাবে অমরা বা প্লাসেন্টার মাধ্যমে, অমরা বা প্লাসেন্টার মাধ্যমে হচ্ছে তোমার মায়ের রক্তে হচ্ছে আরএইচ ফ্যাক্টর প্রবেশ করে। আর এইবার যখনই প্রবেশ করবে তখনই হচ্ছে অ্যান্টিবডি রেডি, বলতেছে এবার কোপা সামসু, এবার সামসুকে কোপাবো, ঠিক আছে? একটা কথা আছে না, কোপা সামসু, এরকম আর কি। তাহলে এবার সেম জিনিসটা হবে, ও রেডি হয়েছিল, ও এখন বলতেছে যে এইবার পাইছি ওরে, যা। তখন কি হয়? এই অ্যান্টিবডি তখন রিয়াকশন করে। প্রথম সন্তানের জন্মের সময় যে অ্যান্টিবডি উৎপন্ন হয়েছিল, সেই অ্যান্টিবডিটা এখন তো আর আগে থেকেই তৈরি হয়ে বসে আছে, সেই অ্যান্টিবডি তখন রিয়াকশন করে। আর অ্যান্টিবডি রিয়াকশন করলে বুঝতেই পারতেছো তখন দ্বিতীয় সন্তানের লোহিত রক্তকণিকা হচ্ছে ভেঙে যাবে, কারণ এই আরএইচ ফ্যাক্টরগুলা লোহিত রক্তকণিকার প্লাজমা ঝিল্লিতে থাকে। সো এই অ্যান্টিবডিগুলো ওই লোহিত রক্তকণিকার প্লাজমা ঝিল্লিকে আক্রমণ করে। তো বাচ্চার রক্তের প্লাজমা ঝিল্লিকে যদি আক্রমণ করে লোহিত রক্তকণিকার, আলটিমেটলি প্লাজমা ঝিল্লি নষ্ট হয়ে যায়। আর বুঝতেই পারতেছো লোহিত রক্তকণিকার প্লাজমা ঝিল্লি বা আবরণ যদি নষ্ট হয়ে যায়, আলটিমেটলি লোহিত রক্তকণিকা ধ্বংস হয়ে যায়। লোহিত রক্তকণিকা ধ্বংস হয়ে গেলে বলো বাচ্চাটা কি হবে? বাচ্চা হচ্ছে তখন রক্ত শূন্যতায় ভুগবে বা অ্যানিমিয়া হবে, রক্ত শূন্যতা ও জন্ডিসে ভুগবে। আর অনেক বেশি পরিমাণে লোহিত রক্তকণিকা ধ্বংস হয়ে গেলে সেখান থেকে প্রচুর পরিমাণে বিলিরুবিন উৎপন্ন হয়। সেই বিলিরুবিনের কারণে হচ্ছে মানুষের হাত পা হলুদ হয়ে যায়, এটাকে আমরা নাম দিছি আবার জন্ডিস, বুঝছো? তাহলে অনেক বেশি লোহিত রক্তকণিকা ধ্বংস হয়ে গেলে একটা কথা হচ্ছে সে রক্ত শূন্যতায় ভুগবে, আবার লোহিত রক্তকণিকা ভেঙে গেলে সেখান থেকে যে হিম থাকে,
সেই হিম থেকে পরবর্তীতে হচ্ছে যে লোহিত রক্তকণিকার ভিতরে হিমোগ্লোবিন থাকে, সেই হিমোগ্লোবিন ভেঙে যে সেখান থেকে হিম থেকে হচ্ছে বিলিরুবিন উৎপন্ন হয়। এই বিলিরুবিনই যদি শরীরে অতিরিক্ত উৎপন্ন হয় আমাদের জন্ডিস হয়। তো তখন রক্তশূন্যতাও ভুগবে, দ্বিতীয় সন্তান হচ্ছে তোমার জন্ডিসেও আক্রান্ত হবে। ঠিক আছে, তখন দ্বিতীয় সন্তানের জন্ডিসও আক্রান্ত হবে এবং দ্বিতীয় সন্তান হচ্ছে রক্তশূন্যতায় ভুগবে। এটাকেই তোমার চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। এটাকেই চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। এরিথ্রোব্লাস্টোসিস, এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। ঠিক আছে, আচ্ছা ব্যাপারটা হচ্ছে এখন আমি তোমাকে একটু বলি, একটু কঠিন লাগতে পারে, তারপর আরেকবার বলি। এই যে লোহিত রক্তকণিকা যে ধ্বংস হয়ে যাচ্ছে, দ্বিতীয় বাচ্চার যখন লোহিত রক্তকণিকা ধ্বংস হয়ে যাচ্ছে, তখন ওই দ্বিতীয় বাচ্চাকে বাঁচানোর জন্য ওই দ্বিতীয় বাচ্চার দেহে প্রচুর পরিমাণে তখন নতুন করে হচ্ছে লোহিত রক্তকণিকা উৎপাদন হয়। কারণ সে দেখতেছে কিরে আমার লোহিত রক্তকণিকা ধ্বংস হয়ে যাচ্ছে, তাহলে ও তো বাঁচবে না, ওরে বাঁচানোর জন্য তখন দ্বিতীয় বাচ্চার শরীরে প্রচুর পরিমাণে তখন নতুন করে হচ্ছে লোহিত রক্তকণিকা উৎপাদন হয়। কিন্তু প্রচুর পরিমাণে যখন লোহিত রক্তকণিকা উৎপাদন হয়, সেই লোহিত রক্তকণিকাগুলো ঠিকমতো ম্যাচিউর হওয়ার সময় পায় না, পরিণত হওয়ার সময় পায় না, কারণ ওর যত পরিণত লোহিত রক্তকণিকা ছিল এগুলো ধ্বংস হয়ে গেছে। সো প্রচুর পরিমাণে তখন কি করে, অপরিণত লোহিত রক্তকণিকা উৎপাদন করে, মানে ও ওকে বাঁচানোর চেষ্টা করে। সেই জন্য তখন সে প্রচুর পরিমাণে লোহিত রক্তকণিকা উৎপাদন করে, বাট সেই প্রচুর পরিমাণে লোহিত রক্তকণিকা যেগুলো উৎপাদন হয় অল্প সময়ে উৎপাদন হয়, এগুলো হচ্ছে অপরিণত অবস্থায় থাকে। আর আমরা পড়ছি রক্ত সংবহন তন্ত্র চ্যাপ্টারে পড়ছি, অপরিণত লোহিত রক্তকণিকাকে তোমার বলা হয় এরাইথ্রোব্লাস্ট। খেয়াল করে দেখো, অপরিণত লোহিত রক্তকণিকাকে তখন বলা হয় এরাইথ্রোব্লাস্ট। তো তখন প্রচুর পরিমাণে এরাইথ্রোব্লাস্ট উৎপন্ন হয়। আর বায়োলজিতে প্রচুর পরিমাণে এরাইথ্রোব্লাস্ট উৎপন্ন হওয়াকে বলা হয় ব্লাস্টোসিস। কোনো কিছু নামের লাস্টে সিস শব্দের মানে হচ্ছে প্রচুর পরিমাণে উৎপন্ন হওয়া। তাহলে প্রচুর পরিমাণে তখন অপরিণত লোহিত রক্তকণিকা বা এরাইথ্রোব্লাস্ট উৎপন্ন হওয়ার কারণে এই রোগটাকে বলা হয় এরাইথ্রোব্লাস্টোসিস। আর এই এরাইথ্রোব্লাস্টোসিস কার শরীরে উৎপন্ন হচ্ছে? বাচ্চার শরীরে উৎপন্ন হচ্ছে। এই বাচ্চাটা এখনো মায়ের পেটে আছে, মায়ের পেটে থাকা অবস্থায় বাচ্চাকে বলা হয় ফিটাস বলে। তাহলে ফিটাসের শরীরে অনেক বেশি পরিমাণে এরাইথ্রোব্লাস্ট উৎপন্ন হচ্ছে, এই জন্য এই রোগটার নাম হচ্ছে এরাইথ্রোব্লাস্টোসিস ফিটালিস। ফিটাসের শরীরে অনেক বেশি পরিমাণে এরাইথ্রোব্লাস্ট উৎপন্ন হচ্ছে, এই জন্য এটার নাম হচ্ছে এরাইথ্রোব্লাস্টোসিস ফিটালিস। এবার বুঝছো এটা হচ্ছে তোমার গর্ভধারণজনিত জটিলতা। তাহলে একদম ক্লিয়ার? আচ্ছা, এটাই হচ্ছে কাহিনী। তাহলে আমি আরেকবার একটু বলি সিম্পলি। স্বামী RH পজিটিভ, স্ত্রী হচ্ছে RH নেগেটিভ। তাহলে RH পজিটিভ হচ্ছে প্রকট, RH নেগেটিভ হচ্ছে প্রচ্ছন্ন। তাহলে প্রকট বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে, এই জন্য এদের প্রথম সন্তান হচ্ছে RH পজিটিভ হবে। আর সন্তান হচ্ছে মায়ের জরায়ুতে অবস্থান করে। তো মায়ের জরায়ুতে মায়ের সাথে সন্তানের হচ্ছে তোমার অমরা বা প্লাসেন্টার মাধ্যমে বিভিন্ন পুষ্টি পদার্থ এবং বর্জ্য পদার্থের আদান প্রদান হওয়ার সময় তখন সন্তানের RH ফ্যাক্টরগুলা মায়ের রক্তে হচ্ছে প্রবেশ করে। তো মায়ের রক্তে যখনই RH ফ্যাক্টর প্রবেশ করে, মা ছিল RH নেগেটিভ, সে জীবনে RH পজিটিভ দেখে নাই। সো তখন মায়ের রক্ত ওই RH ফ্যাক্টরকে শত্রু মনে করে তার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করে। কিন্তু সেই অ্যান্টিবডিটা অনেক ধীর গতিতে উৎপন্ন হয়। সো এতই ধীর গতিতে উৎপন্ন হয় যে এর আগেই প্রথম বাচ্চা ডেলিভারি হয়ে যায়। এই জন্য প্রথম বাচ্চার খুব একটা প্রবলেম হয় না। কিন্তু পরবর্তীতে সেই মা যদি 1-2 বছর পরে আবার গর্ভধারণ করে, আবার দ্বিতীয় সন্তানও পজিটিভই হবে, কারণ পজিটিভ হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। তো দ্বিতীয় বাচ্চাও যখন পজিটিভ হয় তখন সেমভাবে দ্বিতীয় বাচ্চার RH ফ্যাক্টর হচ্ছে মায়ের রক্তে প্রবেশ করে। এখন কিন্তু আগে থেকে অ্যান্টিবডি তৈরি হয়ে বসেছিল, সেই অ্যান্টিবডি তখন কি করে, দ্বিতীয় বাচ্চার লোহিত রক্তকণিকার RH ফ্যাক্টরের সাথে রিয়াকশন করে। এটা রিয়াকশন করতে যে সেই দ্বিতীয় সন্তানের হচ্ছে পরিণত লোহিত রক্তকণিকাকে ধ্বংস করে ফেলে। আর পরিণত লোহিত রক্তকণিকা ধ্বংস হয়ে গেলে বাচ্চা হচ্ছে প্রচণ্ড রক্তশূন্যতায় ভুগে। আবার লোহিত রক্তকণিকা অনেক বেশি পরিমাণে ধ্বংস হয়ে গেলে সেখান থেকে অনেক বেশি বিলিরুবিন উৎপন্ন হয়। তো তখন অতিরিক্ত বিলিরুবিন উৎপন্ন হওয়ার কারণে বাচ্চা তখন জন্ডিসেও আক্রান্ত হয়। এই রোগটাকে তোমার বলা হয় এরাইথ্রোব্লাস্টোসিস ফিটালিস। কেন এরাইথ্রোব্লাস্টোসিস ফিটালিস বলে? কারণ বাচ্চার যখন পরিণত লোহিত রক্তকণিকা ধ্বংস হয়ে যাচ্ছে, ওই বাচ্চাকে বাঁচানোর জন্য তখন বাচ্চার শরীরে প্রচুর পরিমাণে অপরিণত লোহিত রক্তকণিকা উৎপাদন হয়। মানে অনেক তাড়াহুড়া করে লোহিত রক্তকণিকা উৎপাদন করার চেষ্টা করে। তোমার পরীক্ষার হলে মনে করো খাতা নিয়ে যাবে, টান দিবে, ওই সময় কি তুমি নর্মাল লেখা লিখতে পারবা না। তুমি ওই সময় কোনো মতে দাগ দুগ দিয়ে হইলো স্যার 2 মিনিট, স্যার 1 মিনিট, স্যার এই লাইনটা লিখি,
ওইরকম একটা অবস্থা আর কি। ও তখন ওটা বাঁচানোর জন্য সময় কম, তো অল্প সময়ে অনেক লোহিত রক্তকণিকা উৎপাদন করে, কিন্তু যেহেতু অল্প সময় উৎপাদন হয় এগুলো সবই অপরিণত লোহিত রক্তকণিকা থাকে। আর বায়োলজিতে অপরিণত লোহিত রক্তকণিকাকে বলা হয় এরাইথ্রোব্লাস্ট। এটা তোমরা পড়ছো 4 নম্বর চ্যাপ্টারে পড়ছো, রক্ত সংবহন তন্ত্রে পড়ছো এরাইথ্রোব্লাস্ট। তাহলে প্রচুর পরিমাণে এরাইথ্রোব্লাস্ট উৎপন্ন হয়, এই জন্য এই রোগটাকে বলা হয় এরাইথ্রোব্লাস্টোসিস। সিস মানে কোনো কিছু উৎপন্ন হওয়া বেশি বেশি, তাহলে এরাইথ্রোব্লাস্ট বেশি বেশি উৎপন্ন হচ্ছে, এই জন্য এই রোগটাকে বলা হয় এরাইথ্রোব্লাস্টোসিস। আর এটা কোথায় উৎপন্ন হচ্ছে? দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে। দ্বিতীয় সন্তান এখনো জন্ম নেয় নাই, তাহলে সে মায়ের পেটে থাকা অবস্থায় সন্তানরে বলা হয় ফিটাস বা ভ্রূণ। তাহলে ফিটাসের দেহে এরাইথ্রোব্লাস্টোসিস হচ্ছে, এই জন্য এই রোগটার নাম হচ্ছে এরাইথ্রোব্লাস্টোসিস ফিটালিস। এটাই হচ্ছে গর্ভধারণজনিত জটিলতা, এবং এটা হইলে বাচ্চা অনেক সময় মারাও যেতে পারে। অতিরিক্ত রক্তশূন্যতা এবং জন্ডিস হলে তো বাচ্চা বাঁচবে না, মারাও যেতে পারে। এই রোগটাকে বলা হয় এরাইথ্রোব্লাস্টোসিস ফিটালিস। একদম ক্লিয়ার, তাই না? এটা হচ্ছে কাহিনী। এখন বলো, উল্টা যদি হয়, স্বামী মনে করে আরএইচ নেগেটিভ, স্ত্রী মনে করে আরএইচ পজিটিভ, তাইলে কি সমস্যাটা হবে? তাইলে কিন্তু আর এই সমস্যা হবে না। কেন হবে না? কারণ আরএইচ পজিটিভ এটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। তো মা যদি পজিটিভ হয় আর বাবা যদি নেগেটিভও হয়, সন্তান পজিটিভই হবে, কারণ পজিটিভ বৈশিষ্ট্যটা প্রকট। কিন্তু এখন মা পজিটিভ, এই জন্য মা যেহেতু পজিটিভ, তাহলে পজিটিভ মায়ের শরীরে যদি পজিটিভ বাচ্চা হয় কোনো প্রবলেম নাই তো, কারণ মায়ের রক্তে আগে থেকেই আরএইচ ফ্যাক্টর আছে, তো এবার আর কোনো সমস্যা হবে না। আমার কথাটা কি বুঝছো? যে স্বামী নেগেটিভ, ওয়াইফ পজিটিভ, তো ওয়াইফ পজিটিভ হইলে, একজন পজিটিভ হইলেই বাচ্চা পজিটিভ হবে, কিন্তু বাচ্চা তো ওয়াইফের পেটেই হবে বা ওয়াইফের জরায়ুতেই হবে। তো এখন ওয়াইফ যদি আগে থেকেই আরএইচ পজিটিভ থাকে, তার মানে ওর রক্তে আগে থেকেই আরএইচ ফ্যাক্টর আছে, সো ওর জন্য নতুন কিছু না। সো সেখানে যদি আরেকটা বাচ্চা হয়, পজিটিভ বাচ্চা হয়, এবার আর কোনো প্রবলেমই নাই, কারণ ওর রক্ত আগে থেকেই আরএইচ ফ্যাক্টরকে চিনে। সো তখন যদি আরএইচ ফ্যাক্টর মায়ের রক্তে চলেও যায়, ওর রক্ত কিছুই মনে করে না, মনে করে আরে এটা তো চিনি আমি, এগুলো আরএইচ ফ্যাক্টর, এগুলোর আমি চিনি, আগে থেকেই ছিল। মা তো আগে থেকেই আরএইচ পজিটিভ, তো মায়ের রক্ত অলরেডি আরএইচ ফ্যাক্টর চিনে, সো তখন আর কোনো সমস্যা হয় না। এই জন্য তার মানে হাজব্যান্ড নেগেটিভ, মা পজিটিভ হইলে কোনো প্রবলেম নাই, এরকম কোনো সমস্যা হয় না। কিন্তু সমস্যাটা কখন হয়? তাহলে হাজব্যান্ড পজিটিভ, মা নেগেটিভ হইলে তখন সমস্যা হয়। আর যদি দুইজনই পজিটিভ হয় তাইলেও প্রবলেম নাই, দুইজনও যদি নেগেটিভ হয় তাইলেও কোনো প্রবলেম নাই, বুঝতেই পারতেছো? ক্লিয়ার? তাহলে একদম হচ্ছে তোমার, আশা করি কনসেপ্টগুলো হচ্ছে ক্লিয়ার। এখন আসো, এটা কি মেডিকেল সায়েন্সে কোনো চিকিৎসা আছে কিনা? ধরো এরকম সিচুয়েশন হয়ে গেছে, তুমি সখিনাকে ভালোবাসো, সখিনা হচ্ছে নেগেটিভ, তুমি হচ্ছে পজিটিভ। এখন তুমি স্টিল বুঝতেছো যে রাহাত ভাই পড়াইছে যে তোমাদের দ্বিতীয় বাচ্চার ক্ষেত্রে অনেক সমস্যা হইতে পারে, তারপর ওই যে ভালোবাসা কোনো কিছু মানে না, তো ভালোবাসার সময় এত কিছু চিন্তা করো নাই। এখন তুমি বিয়ে শাদী করতে চাচ্ছ, এখন তো তুমি পড়ছো বিপদে, যে আমাদের প্রথম বাচ্চা তো ঠিক আছে, দ্বিতীয় বাচ্চা কি কোনো সমস্যা হবে কিনা? না, আল্লাহর রহমতে সমস্যা হবে না, কারণ বর্তমানে হচ্ছে একটা চিকিৎসা আছে। সেই চিকিৎসাটা কি? সেই চিকিৎসাটা হচ্ছে অ্যান্টি আরএইচ ফ্যাক্টর, অ্যান্টি আরএইচ একটা ইনজেকশন আছে, অ্যান্টি আরএইচ একটা ইনজেকশন আছে, ঠিক আছে? এটাকে বলা হয় অ্যান্টি ডি ইনজেকশন, ঠিক আছে? এটা হচ্ছে যদি এরকম সিচুয়েশন হয় যে হাজব্যান্ড পজিটিভ, মা হচ্ছে নেগেটিভ, ঠিক আছে, এরকম একটা মায়ের বাচ্চা যদি কোনো কারণে পজিটিভ বাচ্চা হয়, তাহলে প্রথম বাচ্চা ডেলিভারির 72 ঘন্টার মধ্যেই, প্রথম বাচ্চা ডেলিভারির কত ঘন্টার মধ্যে? 72 ঘন্টা। প্রথম বাচ্চা ডেলিভারির 72 ঘন্টার মধ্যেই অ্যান্টি-ডি ইনজেকশন দেওয়া হয়। কি রে, কই গেল? চলে গেছে, আচ্ছা সমস্যা নাই। তাহলে প্রথম বাচ্চার জন্মের 72 ঘন্টার মধ্যেই অ্যান্টি-ডি হচ্ছে ইনজেকশন দেওয়া হয়। তো অ্যান্টি-ডি ইনজেকশন দিলে সেটা ওই যে অ্যান্টিবডি তৈরি হয়েছিল, সেই অ্যান্টিবডিগুলোকে নষ্ট করে ফেলে। তাহলে এরকম সিচুয়েশন হলে প্রথম বাচ্চা ডেলিভারির 72 ঘন্টার মধ্যেই মায়ের শরীরে একটা ইনজেকশন দেওয়া হয়, অ্যান্টি-ডি ইনজেকশন, যে ইনজেকশনটা ওই যে অ্যান্টিবডিগুলোকে নষ্ট করে ফেলে। সো দ্বিতীয় বাচ্চার কোনো প্রবলেম হয় না, ঠিক আছে? এটা হচ্ছে কাহিনী। এখন চিকিৎসা আছে, বাট এটা আগে ছিল না আর কি, যাই হোক এটা নতুন আবিষ্কার হয়েছে। তাহলে বুঝছো? তাহলে এটা আসতে পারে যে আরএইচ ফ্যাক্টর জনিত জটিলতা, গর্ভধারণ জনিত জটিলতাকে প্রতিরোধ করার জন্য কি ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে? তাহলে অ্যান্সারটা খুব সিম্পল, যে নেগেটিভ রক্ত বিশিষ্ট মায়ের যদি পজিটিভ রক্ত বিশিষ্ট বাচ্চা জন্ম হয়, তাহলে প্রথম বাচ্চা জন্মের 72 ঘন্টার মধ্যে মাকে অ্যান্টি-ডি একটা ইনজেকশন আছে, সেই ইনজেকশনটা দিলে মায়ের রক্তের যে অ্যান্টিবডি তৈরি হয়েছিল সেই অ্যান্টিবডিগুলো নষ্ট হয়ে যাবে, ফলে আর কোনো সমস্যা হবে না, ঠিক আছে? এটা হচ্ছে অ্যান্সার। তাহলে এগুলা পারবা? ঠিক আছে, তাহলে পারা যাবে। তাহলে এই যে এই জিনিসটাই সুন্দর করে পড়াইছে, দেখছো? তাহলে তোমাদেরকে হচ্ছে
করা হয়েছে, এই যে রক্ত সঞ্চালনের জটিলতা কিভাবে হচ্ছে আছে, তাহলে পারা যাবে না। এই যে আরএইচ জনিত জটিলতা প্রতিরোধের উপায়, এই যে দেখো চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতির ফলে বর্তমানে যে অ্যান্টি-ডি নামে অ্যান্টি-রেসাস অ্যান্টিবডি হচ্ছে আবিষ্কার হয়েছে। প্রথম শিশু জন্মের 72 ঘন্টার মধ্যে অ্যান্টিবডি আরএইচ নেগেটিভ ব্লাড গ্রুপের মাতার দেহে, কাকে ইনজেকশন দিবা? মায়ের ইনজেকশন দিবা। মাতার দেহে শিরাপথে ইনজেকশনের মাধ্যমে প্রবেশ করালে ওই যে মাতার দেহে আরএইচ অ্যান্টিজেন বিরোধী যেই অ্যান্টিবডি হয় সেই অ্যান্টিবডির কার্যকারিতা নষ্ট হয়ে যায়, ফলে তখন আরএইচ নেগেটিভ মাতা নির্বিঘ্নে পরবর্তী সন্তান জন্ম দিতে পারে। সিম্পল জিনিস, তাহলে একদম ক্লিয়ার। ওকে, ঠিক আছে, তাহলে পারা যাবে। জিনতত্ত্ব বিবর্তনের 4 নম্বর ক্লাসটা একজন পাচ্ছ না। আচ্ছা, জিনতত্ত্ব বিবর্তনের খেয়াল করে দেখবা 3 নম্বর ক্লাসটা 2বার আছে। এটা আমি ভুল করে 3 নম্বর ক্লাসটা 2বার লিখছিলাম, বুঝছো? 3 নম্বর ক্লাসটা 2বার আছে, দেখো 2টা ক্লাস আছে, একটা 3 নম্বর ক্লাস হবে, একটা 4 নম্বর ক্লাস হবে, বুঝছো? এটা হচ্ছে কাহিনী। আলাদা করে 4 নম্বরের জন্য তুমি পাবা না। ভুলে 3 নম্বর ক্লাসটা, মানে আমি 2টা ক্লাস নিছি, বাট 2টা ক্লাসেরই ক্যাপশনে 3 লিখে রাখছিলাম, ঠিক আছে? এই জন্য এটার 4 নম্বর তুমি পাবা না, এই 3 নম্বরটাই 2বার পাবা, ঠিক আছে? সমস্যা নাই, ক্লাস আছে, জাস্ট এটা একটু বলে রাখলাম। তাহলে বুঝতেই পারতেছো এখন আসো ব্লাড গ্রুপ নির্ণয়ের তাহলে প্রয়োজনীয়তা কি কি কারণে হচ্ছে তুমি ব্লাড গ্রুপ নির্ণয় করবা, বলো? তাহলে কিছু কিছু কারণ আছে যে সমস্ত কারণে হচ্ছে তুমি ব্লাড গ্রুপ নির্ণয় করতে পারো, বলো? একটা হচ্ছে তোমার রক্তপাত, রক্তাল্পতা বা শল্য চিকিৎসা, মানে সার্জারির কারণে রক্তের পরিমাণ যদি আশঙ্কাজনকভাবে কমে যায়। এবিও অ্যান্টিজেন, দেহের টিস্যুতে ব্যাপক বিস্তৃত, এটা জানার জন্য। এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস প্রতিরোধ করার জন্য, এই যে দেখো ব্লাড গ্রুপ জেনে বিয়ে করতে হয়, দেখছো? বিয়ে করার আগে একটা পরামর্শ। তারপরে দোষী বা নির্দোষ প্রমাণের জন্য, পিতৃত্ব পরীক্ষার জন্য, অনেকগুলা আছে ব্লাড গ্রুপ পিতৃত্ব পরীক্ষার জন্য। তারপরে ওই যে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস প্রতিরোধের জন্য, অপারেশন করার আগে। তারপরে হচ্ছে তোমার ওই যে অঙ্গ প্রতিস্থাপনের আগে, দোষী বা নির্দোষ প্রমাণ করার জন্য, অনেকগুলো কারণে ব্লাড গ্রুপিং পদ্ধতি আছে, ঠিক আছে? তাহলে আজকে আমরা এগুলাই পড়ি। এই চ্যাপ্টারের শুনো বিবর্তনটা হচ্ছে গল্পের মতো। সো আমরা পরের ক্লাসে হচ্ছে প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস থেকে শুরু করব। তাহলে এখন তোমরা বলতে পারো যে ভাইয়া তাহলে এই চ্যাপ্টারের কি শেষ ক্লাসটা হবে না? হবে। এই চ্যাপ্টারের শেষ ক্লাসটা হচ্ছে বিবর্তন, যেটা গল্পের মতো, তোমরা এটা নিজেরা পড়তে পারবা। এটা আমি তোমাদেরকে আরেকটা চ্যাপ্টার পড়ায় তারপরে হচ্ছে পড়াবো, কারণ বিবর্তন জিনিসটা আসলে এটা গল্পের মতো, তো এটা মনে করো যে একটা ক্লাসেই শেষ হয়ে যাবে, একটা ক্লাস, এবং ওই ক্লাসটা আমরা খুবই অল্প একটা ক্লাস নেব, গল্পের মতো। এখানে বুঝার জিনিসের থেকে একটু মনে রাখার জিনিস বেশি এই চ্যাপ্টারের, হ্যাঁ। বাট এই চ্যাপ্টারের 95% প্রশ্ন আসে যে এতক্ষণ পর্যন্ত যা পড়াইছে ওইটুকুর মধ্যেই, অর্থাৎ প্রথম ক্লাস থেকে, এই যে ধরো আজকে 6 নম্বর ক্লাস না, হ্যাঁ, এই 6 নম্বর ক্লাস পর্যন্ত যা যা পড়াইছে এখান থেকে 95% প্রশ্ন আসবে। বিবর্তন থেকে সর্বোচ্চ 5% প্রশ্ন আসতে পারে, সেটা আমরা আরেকটা ক্লাসে অ্যাড করে দিব। কিন্তু আমরা আগামীকাল হচ্ছে শুক্রবারও তো তোমাদের একটা ক্লাস আছে, আগামীকাল আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করি, এটা বেটার, ঠিক আছে? তোমার হচ্ছে কি বলে, নতুন একটা চ্যাপ্টার হচ্ছে তোমার প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস হচ্ছে আমরা শুরু করব, ঠিক আছে? আর মাঝখানেই করব, কারণ আমাদের একটু সিলেবাসটা একটু দ্রুত শেষ করা লাগবে। তো ওই চ্যাপ্টার মানে বিবর্তন থেকে খুব কম প্রশ্ন আসে, 5% প্রশ্ন আসে, এটা আমরা আধা ঘন্টার একটা ক্লাসে পড়ায় দিব। এটা 2-4-5 দিন পরে পড়াই, কালকে একটা নতুন চ্যাপ্টার শুরু করি, ঠিক আছে? এটা বেটার হয়। তাহলে কি বুঝছো? তাহলে পারবা না এই জিনিসগুলা? তাহলে এই জিনিসগুলো হচ্ছে একটু সুন্দর করে হচ্ছে তাহলে তোমরা পড়ে ফেলো, ঠিক আছে? তাহলে বলো, তাহলে কি সব বুঝতে পারছো? ওকে, আচ্ছা, ঠিক আছে, তাহলে পারা যাবে, হ্যাঁ। ওকে, এগুলা পারবা, হ্যাঁ। ওকে, ঠিক আছে, তাহলে পড়ে ফেলো ইনশাল্লাহ। তাহলে পরের ক্লাসে হচ্ছে আবার দেখা হবে। তাহলে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আগামীকাল 10:30টায় আমরা তাহলে প্রাণের বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস নতুন একটা চ্যাপ্টার শুরু করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।